এইচএসসি 26 আজকের ভিডিওতে তোমাদের অর্থনীতির দ্বিতীয় পত্রের টপ 200 এমসিকিউ কভার করে দিব অ্যান্ড আই প্রমিস তোমরা এখান থেকে হুবহু কমন না পেলেও এই আদলেই তোমাদের প্রশ্ন পরীক্ষাতে আসবে। সো আমরা যদি আমাদের প্রথম চ্যাপ্টারটা আগে দেখি, আমাদের প্রথম চ্যাপ্টারটার নাম হলো বাংলাদেশের অর্থনীতির পরিচয়। তার মানে এই চ্যাপ্টার থেকে আমাদের কমপ্লেক্স কিছু না আসলেও আমাদের ক্রম বিকাশ বা হলো আমাদের অর্থনীতিটা আসলে কিভাবে আসছে এগুলো থেকে প্রশ্ন আসবে। প্রথম প্রশ্নটা যদি চলে যাই, অনেকে দেখে বলতে পারো এইটা বোর্ডের প্রশ্ন। ইয়াস, বেসিক নলেজ থেকে এই চ্যাপ্টারটাতে প্রশ্ন আসে। বাংলাদেশের ভৌগোলিক আয়তন কত আমরা সবাই জানি, 1,47,570 বর্গ কিলোমিটার। ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্ন, বাংলাদেশের মাঝখান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? তোমরা জিওগ্রাফিতে এই টপিকটা পড়ছো, মকরক্রান্তি রেখা, কর্কটক্রান্তি রেখা, এটা আমাদের ম্যাপটাকে ইন্ডিকেট করে। সো বাংলাদেশের মাঝখান দিয়ে কোন রেখা অতিক্রম করে, এটা হবে কর্কটক্রান্তি রেখা। ঠিক আছে, এরপরে যদি যাই, কোন যুগে বাংলাদেশের কৃষি অর্থনীতিতে বাংলায় কৃষি অর্থনীতির প্রাধান্য লক্ষ্য করা যায়? তার মানে আমাদের দেশে আগে যে অর্থনৈতিক ব্যবস্থা ছিল সেই অর্থনৈতিক ব্যবস্থায় কোন টাইম জোনটাতে কৃষকদেরকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়। ইফ আই এম নট রং, এটা প্রাচীন যুগ হবে। কারণ কি, প্রাচীন যুগে যে কোনো কিছুর সাথে কৃষিকে কানেক্ট করা হতো, কারণ ওইটাই তো আমাদের সোর্স ছিল যে থ্রুতে আমরা আস্তে আস্তে অর্থনীতিটাকে ডেভেলপ করতে পারছি। এরপরে যদি যাই, উৎপাদনের ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতির খাতসমূহকে কয় ভাগে ভাগ করা হয়? আমরা সবাই যেটাকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো আমাদের শিল্প, শিল্প আছে, কৃষি আসে, সেবা। শিল্প, কৃষি, সেবা। এরপরে যদি যাই, বাংলাদেশের কোন জেলায় পাহাড় নেই? এখন বলতে পারো ভাইয়া এগুলো তো জিওগ্রাফির প্রশ্ন, এখানে কেন? দেখো, এই চ্যাপ্টারটার নাম হলো বাংলাদেশের অর্থনীতির পরিচয়। তার মানে আমাদের দেশের ইকোনমিতে কোন জেলা কিভাবে ডেভেলপমেন্টে ভূমিকা রাখে বা তোমার সমৃদ্ধির দিকে ভূমিকা রাখে, এই জিনিসগুলো আমাদের এখানে আসবে। কোন জেলায় পাহাড় নেই? ডেফিনেটলি আমাদের কুষ্টিয়া জেলায়। কুষ্টিয়া আমার নিজের জেলা, আমার জেলায় কোনো পাহাড় নেই। এরপরে যদি যাই, বাংলাদেশের ইতিহাসের স্বর্ণযুগ কোনটি? আমি যদি তোমাদেরকে বলি, এই কোশ্চেনটা তোমাদের 3 স্টার একটা প্রশ্ন আছে, স্টার এভাবে না দিয়ে একটু সুন্দর করে দিই তোমাদের, যাতে মানে কেউ যাতে না বলো। এই কোশ্চেনটা একটা 3 স্টার প্রশ্ন, 5 স্টারই প্রশ্ন। কারণ কি, এই প্রশ্ন দেখে বিগত কয়েক বছরে প্রশ্ন আসছে, কয়েক বছরে। কি প্রশ্ন আসছে? তোমাদেরকে ক নাম্বারে বলবে বাংলাদেশের ইতিহাসে স্বর্ণযুগ কোনটা, খ নাম্বারে বলবে বাংলাদেশের ইতিহাসে স্বর্ণযুগ কোনটি ব্যাখ্যা করো। মাল্টিপলস টাইপের আসতে পারে। সো এটা হবে আমাদের মুসলিম যুগ। এখন প্রশ্ন হলো ভাইয়া, কেন মুসলিম যুগকে আমাদের স্বর্ণযুগ বলা হয়? এইটা আমাদেরকে একটু জানতে হবে যে ভাইয়া মুসলিম যুগকে কেন আমাদের স্বর্ণযুগ বলা হলো। দেখো, মুসলিম যুগে আমাদের কোনো ভেদাভেদ ছিল না। কি ছিল না ভাইয়া? মুসলিম যুগে কোনো ভেদাভেদ ছিল না। যার যতটুকু অধিকার তাকে ততটুকুই প্রোভাইড করা হয়েছিল। এজন্য মুসলিম যুগকে আমরা স্বর্ণযুগ বলে থাকি। এরপরে গেলে, স্বাধীনতার পূর্বে বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমি কয় ভাবে বিভক্ত ছিল? এটা হবে আমাদের 4 ভাগে বিভক্ত ছিল। 4 ভাগে বিভক্ত ছিল। এরপরে যদি যাই, 76-এর মন্বন্তর কখন হয়েছিল? এটা তোমরা সবাই জানো, 1176 সালে। 76-এর মন্বন্তর 1176 সালে হয়েছিল। এই প্রশ্নটা দেখো কতবার আসছে। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা হলো, আমাদের দেশে কতটুকু এরিয়া জুড়ে সমুদ্র সীমা আছে এইটা এখানে জানতে চাইছে। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা হলো তোমার 200 নটিক্যাল মাইল। এটা মনে রেখো, অ্যাডমিশন টেস্টে তোমাদের ডিরেক্ট ইকোনমিক্স থেকে প্রশ্ন না আসলেও তোমাদের জিকে থেকে প্রশ্ন আসবে, জেনারেল নলেজ থেকে প্রশ্ন আসবে, অ্যান্ড এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসার একটু ভালোই পসিবিলিটি আছে। কোন দেশি বণিকরা, বণিকরা মানে কি জানো? বণিকরা মানে হলো ব্যবসায়ীরা। বণিকরা মানে হলো ব্যবসায়ীরা। কোন দেশের ব্যবসায়ীরা সর্বপ্রথম বাংলায় আসেন? তোমরা যারা মোটামুটি একটু হিস্ট্রি নিয়ে জানো, তোমরা সবাই এটা জানো যে পর্তুগিজরা আমাদের বাংলায় সর্বপ্রথম তোমার ব্যবসা করতে আসছে বা বাণিজ্য করতে আসছে। অ্যান্ড কোন ব্যক্তিটা আসছিল সে, তার যদি নাম জানো আমাকে কমেন্ট সেকশনে জানাই দিবা যে কোন ব্যক্তি, পর্তুগিজদের মধ্যে থেকে কোন ব্যক্তিটা আসছিল। বাংলাদেশের আঞ্চলিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল? দেখো, একটা হলো আঞ্চলিক আর একটা হলো মোট। আঞ্চলিক সমুদ্রসীমা হলো আমাদের 12 নটিক্যাল মাইল। এই নটিক্যাল মাইলের ক্যালকুলেশনগুলো আমাদের আসবে না, এগুলো নিয়ে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের প্রথম আদমশুমারি কখন হয়? আমরা জানি আদমশুমারি মানে হলো আমাদের দেশে বর্তমানে জনসংখ্যা কত আছে সেইটার ইন্ডিকেটর। ওকে,
তোমাদের প্রথম কখন হয়েছিল এটা না এসে তোমরা এটার সাথে সাথে বাংলাদেশে সর্বশেষ কবে আদমশুমারি হয়েছিল এটাও একটু পড়ে রেখো। বাংলাদেশে প্রথম আদমশুমারি হয়েছিল 1974 সালে। 1974 সালে আমাদের প্রথম আদমশুমারি হয়েছিল। এখন বলতে পারো ভাইয়া 1971 হলো না, 72 হলো না, 73 না, 74 কেন হলো? কারণ আমাদের দেশ যখন যুদ্ধের পরে মোটামুটি ভেঙে চুরে তো আমাদের দেশ ছান খান হয়ে গেছিল। সো আমাদের দেশের কিছু মানুষ পাকিস্তানে ছিল, আমাদের দেশের কিছু মানুষ ভারতে ছিল, তাদের সবাই মোটামুটি যারা আসার তারা আস্তে আস্তে 1974 সাল মতো মানে 2-3 বছর সময় তার টেস্ট লাগে, তাই না? সো ওই টাইম জোনটার দিকে খেয়াল রেখে 1974 সালে আমাদের প্রথম আদমশুমারিটা হয়। কোন দেশে কত শতাংশ, মানে কোনো দেশে কত শতাংশ বনভূমির দরকার, আমি তোমাদেরকে মাল্টিপলস টাইম বলছি, প্রতিটা দেশে অ্যাটলিস্ট 25% বনভূমির দরকার। বাট ইফ আই এম নট রং, অ্যাকর্ডিং টু লাস্ট ডেটা বাংলাদেশে আছে মাত্র 16%। এটা দিন দিন আরও কমতেছে, উইচ ইজ এ ভেরি কনসার্নিং থিং। বাংলাদেশের কোন খাতের অবদান ক্রমশ কমছে? আমাদের দেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি আমাদের তৈরি পোশাকের অবদান আছে, তারপরে আমাদের অবদান আছে কৃষি খাতের অবদান আছে, তারপরে আমাদের দেশে শিল্প খাতের অবদান আছে। এখন এই যে অবদানগুলো, এখানটার মধ্যে থেকে কোন খাতের অবদান দিনে দিনে কমতেছে? কৃষি খাতের অবদান। কেন? কারণ আমরা প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছি, পুরো ওয়ার্ল্ড আস্তে আস্তে প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে। এই প্রযুক্তি নির্ভরতা একদিকে আমাদের ভালো হচ্ছে, অন্যদিকে আমাদের খারাপেরও কারণ হচ্ছে। রিজনটা কি? যখনই আমরা কৃষি থেকে সরে যাচ্ছি, তোমরা কি জানো বাংলাদেশ আগে কৃষিতে যতটুকু উৎপাদন করতো এখন তার থেকে অনেক কম অংশে উৎপাদন করে। এই রিজনটা কি? এই রিজনটা হলো আমরা প্রযুক্তি নির্ভর হয়ে যাওয়ার কারণে আমাদের যে মৌসুমি উৎপাদনগুলো আছে ওগুলো আমরা টাইম করতেছি না। আমরা চিন্তা করতেছি যে আমরা প্রযুক্তি দ্বারা যতটুকু উৎপাদন করতে পারি ততটুকু করি, বাকিটা তো বাইরের দেশ থেকে আসবে। এটা কিন্তু একটা দেশের মানে কি বলে ওই যে তোমার সেলফ ডিপেন্ডেন্সির উপরে অনেক বড় একটা হার্মফুল ফ্যাক্টর। এরপরে যদি চলে যাই, কোন শাসক সর্বপ্রথম বাংলায় মুদ্রা প্রচলন করে? এই যে আমরা টাকা পয়সা ব্যবহার করি, এইটা সর্বপ্রথম কে নিয়ে আসছে? মনে রাখবা, শামসুদ্দিন ফিরোজ শাহ। কে নিয়ে আসছে বাবা? শামসুদ্দিন ফিরোজ শাহ। সর্বপ্রথম আমরা মুদ্রা ব্যবহার করতে পারবো, এই চিন্তাধারাটা বাংলায় নিয়ে আসছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? এটা অলওয়েজ মনে রাখবা। দেখো আমি তোমাদেরকে একটা ট্রিক্স শিখাই দিই, এত কিছু দেখা লাগবে না। 20-34 এত দেখো, তোমরা যদি জাস্ট এটা মাথায় রাখো 20-34 এর মধ্যে থেকে কোনটা আছে? এইটা আছে, এইটা আছে। এরপরে জাস্ট মাথায় রাখবা এটার প্রথমটা 20-34 আর এইটা, এছাড়া আর একটা মনে রাখা লাগবে না। 20-34-26, 20-34-26। কারণ তুমি দেখবা এই টাইপের কোশ্চেনগুলো যদি আসে কনফিউজিং হয় দুইটা জায়গায়। ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা অ্যান্সার দিতে পারে কারণ এটা দেখবে না, আবার যে এটা মনে রাখবে তার আবার এটা মনে থাকবে না। সো বেসিক ফ্যাক্ট হলো 20-34-26, এতটুকু মনে রাখো তাইলে হয়ে যাবে। এরপরে নিচের কোনটি সেবা খাতের অন্তর্ভুক্ত? এখানে সেবা কোনটা? দেখো, নির্মাণ, ম্যানুফ্যাকচার, পরিবহন, খনন। এখানে পরিবহন খাতটা আমাদের সেবা, কারণ পরিবহনের মাধ্যমে আমাদের কি হয়? আমরা যোগাযোগ করতে পারি, তাই না? বলো তোমরা অনেকে, জানি আমি, কমেন্টে বলবো ভাইয়া নির্মাণ কাজ তো একটা সেবার ভিতরে পড়ে, বাট আমরা যদি সবচেয়ে এক্স্যাক্ট অ্যান্সারটার দিকে যাই, ডিরেক্ট পরিবহন হলো একটা সেবা, ডিরেক্ট পরিবহন সেবা। এখন নির্মাণ, এটা তুমি নিজের জন্য নির্মাণ করতে পারো, তখন তো আর সেবা হবে না। আবার সরকার যদি জনগণের জন্য কিছু নির্মাণ করে, ওইটা এখানে তো আলাদা করে দেয় নাই, সো দ্যাটস ওয়াই এটাকে আমরা অ্যান্সার নিব না। বাট পরিবহন একদম সহজভাবে পরিবহন যদি বলে আমরা বুঝি বাস, ট্রাক, রেল, এগুলো আমাদের সেবা দিয়ে থাকে। বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য কোনটা? আমরা জানি বাংলাদেশের অর্থনীতি মিশ্র অর্থনীতি। সো মিশ্র অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশের কৃষিখাতের অগ্রসরতা, জনশক্তির অপূর্ণ ব্যবহার, রাজনৈতিক স্থিতিশীলতা, অনুকূল সামাজিক পরিবেশ। আমাদের জনশক্তির অপূর্ণ ব্যবহার করি আমরা। জনশক্তির অপূর্ণ মানে আমাদের দেশে আমরা কিন্তু মনে করো, আমি যদি এক্সাম্পল স্বরূপ বলি, মনে করো আমাদের দেশে যত মানুষ দক্ষ কাজ পারে তারা সবাই কি কাজ করে? তাদের সবাইকে দিয়ে কি আমরা আর্নিং করাইতে পারি না, কারণ আমাদের দেশে প্রপার কর্মসংস্থান নাই। কর্মসংস্থান নেই আমাদের দেশে পর্যাপ্ত। এই যে পর্যাপ্ত কর্মসংস্থান না থাকার কারণে আমরা জনশক্তির পূর্ণ ব্যবহারটা করতে পারি না, অপূর্ণ ব্যবহারটা হয়ে থাকে আমাদের। এরপরে যদি যাই, বাংলাদেশের
অঞ্চল ভিত্তিক খাত কোনটি? অঞ্চল ভিত্তিক, লাইনটা খেয়াল করো, অঞ্চল ভিত্তিক তার মানে কোন এলাকা কিসের জন্য বিখ্যাত এটা আমাকে জানতে হবে। অঞ্চল ভিত্তিক খাতের ভিতরে আমরা গ্রামীণ এবং শহরের খাত, আমরা কিসের খাত? গ্রামীণ খাত এবং শহরের খাত। অঞ্চল ভিত্তিক খাত কোনটা? যেমন দেখো, গ্রামের মানুষজন কি করে? বাসা কাজ, মানে নিজের কাজ নিজে করে, বাট শহরের মানুষজন নিজের কাজটা অন্যকে দিয়ে করে, অফিস আলাদা আলাদা কাজ করে। বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? অলওয়েজ মাথায় রাখবা, সেবা খাতের অবদান। অ্যান্ড এটা 2016 সালে সেবা খাত থাকতে পারে। এই টাইপের কোশ্চেনগুলো দেখো, আমি তোমাদেরকে বোঝাই। তোমরা অনেকে বলতে পারো ভাইয়া 2016 সালে যখন প্রশ্ন আসছিল তখন তো সেবা খাত ছিল, বাট 2026 সালে তো ভাইয়া যদি শিল্প খাত হয় তাহলে আমি কোনটা অ্যান্সার দিব? ডেফিনেটলি তুমি শিল্পটা অ্যান্সার দিবা। এজন্য তুমি যখন 2016 সালেরটা পড়তেছো, এই পড়ার টাইমে আমি তো তখনকারটাই নিব। 2016 সালের টাইমে তো এটা অ্যান্সার নিয়েছিল, বাট 2026 সালের টাইমে কোনটা অ্যান্সার নিতে হবে এটা তোমাকে একটু নিজে থেকে বের করে নিতে হবে। অ্যান্ড দিস ইজ দ্য বিউটি অফ তোমার এমসিকিউ, যে এমসিকিউ তোমাকে হুবহু না দিলেও এখানে জাস্ট একটু ঘুরাই দিবে যে 2026 সালে আমাদের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি। বুঝছো ভাইয়া? ওকে, সেকেন্ড চ্যাপ্টারে যাওয়ার আগে প্রতিটা চ্যাপ্টারের এমসিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউগুলো করানোর পরে আমি তোমাদেরকে যেটা বলবো সিকিউ এর জন্য কি কি করবা। সো সেকেন্ড পেপারের যে ফার্স্ট চ্যাপ্টারটা, এই ফার্স্ট চ্যাপ্টারের সিকিউ এর জন্য আমি তোমাদেরকে বলবো জাস্ট মুসলিম যুগটা ভালোভাবে পড়ো, জাস্ট মুসলিম যুগটা একটু ভালোভাবে সিকিউ এর জন্য পড়বা। ডিটেলসে মুসলিম যুগে কে কি করছে না করছে ডিটেলসে পড়বা, মনে থাকবে বাবা? ওকে, এরপরে যদি যাই বাংলাদেশের কৃষি, এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট এবং অনেক মজারও। আইটি এর পুনরুক্তি, তোমরা সবাই জানো এটা ইনফরমেশন টেকনোলজি, এক নম্বরটা আইটি মানে ইনফরমেশন টেকনোলজি। এরপরে কোনটি চাষে জমির প্রয়োজন হয় না? নিচের কোনটা চাষ করতে জমি লাগে না? তুলা, মাশরুম, গম, চা। তোমরা সবাই বিভিন্ন ভিডিওস অ্যান্ড অল দ্যাট এটার মাধ্যমে দেখছো যে মাশরুম চাষ করতে জমি লাগে না, মাশরুম আমরা ঘরেও চাষ করতে পারি। ঠিক আছে, ঘরে ওই যে তোমার কাপড় রাখার আলনা বা শোকেস, ওটার ভিতরে কিন্তু মাশরুম চাষ করা যায়। চাষাবাদের আয়তন ভিত্তিক খামার কোনটি? চাষাবাদের আয়তন ভিত্তিক খামার, কোশ্চেনটা দেখো। চাষাবাদের আয়তন ভিত্তিক খামার হলো জীবিকা নির্বাহী খামার। কারণ কি ভাইয়া? চাষাবাদের আয়তন নির্ভর। চাষারা কারা? যারা কৃষক, যারা কৃষি কাজ করে। অ্যান্ড আমাদের দেশে ম্যাক্সিমাম যারা চাষাবাদ করে, যারা কৃষি কাজ করে, তারা ম্যাক্সিমামই জীবিকা নির্বাহী খামার। তার মানে দিন আনে দিন খায়, দিন আনে দিন খায়। তার মানে প্রতিদিনেরটা তাদের প্রতিদিন খরচ হয়ে যায়। ওকে, বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের অবদান কত? অবস্থান না, অবদান কত? তোমরা জানো বাংলাদেশে পুরো ওয়ার্ল্ডে যদি 100% ইলিশ উৎপাদন করা হয়, এর মধ্যে 86% উৎপাদন করে বাংলাদেশ। ক্যান ইউ ইম্যাজিন? পুরো ওয়ার্ল্ড মিলে যদি 100% ইলিশ উৎপাদন করে, এর 86% উৎপাদন হয় বাংলাদেশে। বিএসটি এর কাজ কি? বিএসটি এর পূর্ণরূপ থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। বিএসটি এর কাজ হলো তোমার পণ্যের মান নিয়ন্ত্রণ করা। মানে একটা প্রোডাক্ট, মনে করো তুমি একটা চিপস খাচ্ছ, ওই চিপসের ভিতরে কোনো তোমার কেমিক্যালস বা হলো হার্মফুল কোনো ম্যাটেরিয়ালস বা কোনো এলিমেন্টস আছে কি না, ওইটা আমরা যখনই তোমার ফুড টেস্টিংয়ের জন্য বিএসটি এর কাছে পাঠানো হয়, বিএসটি এর পুনরূপ হলো বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অফ টেস্টিং ইনস্টিটিউশন, ইফ আই এম নট রং। সো তাদেরকে পাঠানোর মাধ্যমে তারা বিভিন্ন টেস্টিং করে যে এই প্রোডাক্টটা ওকে আছে কিনা। বাংলাদেশে সাদা সোনা কি? মানে হোয়াইট গোল্ড বলা হয় কোনটাকে? বাংলাদেশে হোয়াইট গোল্ড বলা হয় চিংড়িকে। ইলিশটা কিন্তু হোয়াইট গোল্ড কেন বলা হইলো? কারণ বাংলাদেশের চিংড়ি প্রায় 30টা দেশে পাঠানো হয়, প্রায় 30টা দেশ। এটা আরও বাড়তেও পারে কমতেও পারে, এক বছরের উপর ডিপেন্ড করে। বৈশ্বিক উষ্ণতার প্রভাব নয় কোনটি? বৈশ্বিক উষ্ণতার প্রভাব নয় ডেফিনেটলি আমাদের ভূমিকম্প। কারণ ভূমিকম্প একটা আনপ্রেডিক্টেবল জিনিস, ইউ ক্যান্ট প্রেডিক্ট ইট। বৈশ্বিক উষ্ণায়নের কারণে কি হয়? আমাদের তাপমাত্রা বেড়ে যায়। তাপমাত্রা বাড়লে আমাদের তোমার ওই যে বাতাসের আর্দ্রতার পরিমাণ বাড়ে বা কমে, তখন সাইক্লোন হইতে পারে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যেতে পারে তাপমাত্রা বাড়ার কারণে। তারপরে লবণাক্ততা সৃষ্টি হয় কারণ বৃষ্টি হয় না অ্যান্ড অল দ্যাট। বাট এই ভূমিকম্পর সাথে বৈশ্বিক উষ্ণতার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। ভূমিকম্প ইটস আ টোটাল ডিফারেন্ট থিং, টোটাল ডিফারেন্ট।
বাংলাদেশে আদর্শ কৃষি খামারের আয়তন কত? 3 একর। বাংলাদেশে আদর্শ কৃষি খামারের আয়তন হলো 3 একর। চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? 4র্থ। পরীক্ষায় এই টাইপের কোশ্চেনগুলো আসতে পারে, তাই একটু নোট ডাউন করে ভিডিওটা যখন দেখতেছো একটু নোট ডাউন করে ফেলো। আবাদযোগ্য জমি কাকে বলে? আবাদযোগ্য মানে কি জানো? আবাদযোগ্য মানে হলো যেখানে চাষ করা যায়, যেখানে চাষ করা যাবে, যেখানে চাষ করা যাবে তাকে আমরা বলবো আবাদযোগ্য। কি বলবো ভাইয়া? যেখানে চাষ করা যাবে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো আবাদযোগ্য। সো আবাদযোগ্য জমিকে আমরা বলি কৃষিজোত। আবাদযোগ্য জমিকে আমরা কি বলি? আবাদযোগ্য জমিকে আমরা বলবো কৃষিজোত। ঠিক আছে, কৃষিজোত। এখন কৃষিজোত কেন বলবো? আর আরেকটা হলো কৃষিজোত কাকে বলে ভাইয়া? এই কলমটা এত হাইলাইট হচ্ছে না কেন? আচ্ছা, এটা নিয়ে কৃষিজোত বলতে আমরা বুঝবো তোমার, কৃষিজোত মানে কি? মানে হলো মনে করো এটা তোমার জমি, এটা তোমার জমি, এই জমিতে তুমি যে কাজ করবা, এই কথা যে তুমি চিন্তা করছো, এটাই হলো কৃষিজোত। মানে আমি যেই জায়গাটাতে কৃষিকাজ করতে পারবো ওইটাকে আমি বলবো কৃষিজোত। ওকে, এরপরে যদি যাই, কোনো জীবকে মানব কল্যাণের প্রয়োগের প্রযুক্তি বলা যায় কোন জীবকে? ডেফিনেটলি এটা আমাদের জৈব প্রযুক্তিকে। কোন জীবকে? জৈব প্রযুক্তি মানে কি? মানে হলো আমরা ওই যে বায়োটেকনোলজি তোমরা শুনছো না? মডার্ন এজের ভিতরে এখন চলে আসছে বায়োটেকনোলজি ইউজ করে আমরা যখন কোনো মানব কল্যাণের কথা চিন্তা করব, সেটাকে আমরা জৈব প্রযুক্তির ভিতরে ফেলে দিব। টিসিবি এর কাজ কি? টিসিবি মানে হলো এটা সরকারের পক্ষে, তোমার সরকারের থেকেই কোনো প্রোডাক্টের দাম যখন বেড়ে যায় সেটা মানে কন্ট্রোলে রাখার জন্য সরকার তোমার মার্কেট ফ্রেন্ডলি বা হলো মানুষের সহনশীল দামে প্রোডাক্টগুলো বিক্রি করে। টিসিবির পূর্ণরূপ কি এটা তোমরা যারা জানো কমেন্টে আমাকে জানায় দাও। আর টিসিবির কাজ হলো তোমার ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা। টিসিবির কাজ কি? ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা। উৎপাদনকারী থেকে পাইকারি ব্যবসা, খুচরা ব্যবসায়ী, ভোক্তা, এটা কি? উৎপাদনকারী থেকে পাইকারি ব্যবসা, খুচরা ব্যবসা থেকে ভোক্তা, এই পুরো প্রসেসটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো বিপণন পদ্ধতি। বিপণন মানে কি? বাজারজাতকরণ পদ্ধতি। তার মানে দেখো, এই যে উৎপাদন করলো, তার কাছ থেকে এর কাছে আসলো, এর কাছ থেকে এর কাছে, এর কাছ থেকে এর কাছে, একটা প্রোডাক্ট উৎপাদনকারী থেকে ভোগকারীর নিকট যাওয়ার পুরো প্রসেসকে আমরা বলি বিপণন পদ্ধতি। বাংলাদেশে কৃষির বৃহত্তম উপখাত কি? উপখাত মানে হলো কৃষির অন্তর্ভুক্ত যে খাতগুলো। বৃহত্তম মানে সবচেয়ে বড় হলো খাদ্যশস্য। বৃহত্তম শস্য তোমার উপখাত হলো শস্য। কারণ কি? এর ভিতরে আমার ধান, গম, ভুট্টা, পাট সব কিছু আছে। কোনটি কৃষি প্রযুক্তির উপাদান? কৃষি প্রযুক্তির উপাদান হলো আমাদের সার। কারণ তোমরা অনেকে জানো আমাদের দেশে খরা হয়, বন্যা হয়, ঠিক আছে, জলোচ্ছ্বাস হয়, এই সব কিছুর মধ্যেও কিন্তু আমাদের খাদ্য উৎপাদন করে যেতে হয়। অ্যান্ড এই টাইমেও এই যে প্রতিকূল অবস্থাতে উৎপাদন করতে আমাদের কিন্তু টেকনোলজির ব্যবহার নিতে হয়েছে। অ্যান্ড টেকনোলজির ব্যবহার নিয়ে আমরা কিছু সার উৎপাদন করছি যেগুলা তোমার এই যে খরা মৌসুমে আমাদেরকে উৎপাদন কার্য, বন্যা মৌসুমে উৎপাদন কার্য চালিয়ে যেতে হেল্প করবে। কোনটি কৃষি পণ্য বিপণনের সমস্যা? তুমি যদি কৃষি কোনো একটা প্রোডাক্ট, মনে করো ধান ভালো হওয়ার জন্য তুমি সার তৈরি করছো, এই সারটা তুমি যদি বিক্রি করো, সমস্যা কি হবে? নিম্নমানের পণ্য আসবে। কারণ কি? কারণ একটা দক্ষ কৃষক যেভাবে করে যতটুকু পরিমাণ সার তোমার ফসলের জমিতে দেওয়া যায় সেটা জানবে। এখন একটা মানুষ চিন্তা দেখলো কি, আচ্ছা এই সার ছিটায় দিলেই তো জমিতে ফসল ভালো হচ্ছে। সো সেই ক্ষেত্রে হবে কি, তোমার সে একটা ভ্যালুয়েবল প্রোডাক্টকে একটা নিম্নমানের প্রোডাক্টে কনভার্ট করে ফেলবে। কারণ মানে ইটস লাইক বানরের হাতে যদি তুমি তলোয়ারি দিয়ে দাও, কোনো লাভ নেই। কারণ সেনাপতির হাতে তলোয়ারি দিলে সেটার ইউজ যেভাবে হবে, বানরের হাতে তলোয়ারি দিলে ওইটার ইউজে সমস্যা হবে। সো এটা হলো বানরের হাতে তলোয়ারি দেওয়ার মতো জিনিস। নিচের কোনটি মালিকানা ভিত্তিক খামার? মালিকানা ভিত্তিক মনে রাখবা, এটার ভিতরে আমাদের আছে যৌথ খামার। কারণ কি? যৌথ খামারে একাধিক মালিক থাকতে পারে। একাধিক
মালিক থাকতে পারে। ঠিক আছে, একাধিক মালিক থাকতে পারে। বাংলাদেশে কৃষির প্রধান বৈশিষ্ট্য কি? আমাদের দেশে কৃষির প্রধান বৈশিষ্ট্য হলো প্রাচীন চাষ পদ্ধতি। আমাদের দেশে এখনো তোমার মহিষ দিয়ে চাষ, মানে তোমার ওই যে মাটি খনন, মাটি যে তোমার আলগা করে, এখনো মহিষ দিয়ে করা হয়। আগেরকার টাইমেও করা হয়তো, এখনো করা হয়। তোমরা জানো এখনো লাঙল দিয়ে কাজ করা হয়, এই পদ্ধতিগুলো কিন্তু এখনো রয়ে গেছে। ট্রাক্টর আসছে, বাট এই পদ্ধতিগুলো এখনো রয়ে গেছে। বাংলাদেশে অর্থনীতির মূল চালিকা শক্তি কোনটা? আমাদের দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো কৃষি। কারণ দেখো, আমাদের দেশে তুমি যেই সাইডটাই চিন্তা করো না কেন, সেইখানেই কৃষি আছে। তুমি পোশাক উৎপাদন বলবা, তুলা কই থেকে আসে? কৃষি থেকে আসে। এরপরে তুমি পাট বলবা, পাট কই থেকে আসে? কৃষি থেকে আসে। তারপর হলো তোমার চিংড়ি বলবা, চিংড়ির উৎপাদন কিসের অন্তর্ভুক্ত? কৃষিকাজের অন্তর্ভুক্ত। সব কিছু কৃষিকে কেন্দ্র করে হয় আমাদের দেশে। যে খামারের এক অংশে, দেখো এই কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ, যে খামারের এক অংশে ফসল উৎপাদন এবং অন্য অংশে পশুপালন করা হয় তাকে কি বলে? তাকে আমরা বলবো মিশ্র খামার। মিশ্র খামার। জিনিসটা একটু বুঝো। যে খামারে এক অংশে ফসল যেমন কি তোমার ধান, আর আরেক অংশে হলো তোমার পশুপালন করা হয়, যেমন হাঁস উৎপাদন করা, সেটাকে আমরা বলবো মিশ্র খামার। একসাথে ভ্যারাইটিস উৎপাদন করা হচ্ছে। সো আমরা যদি এবার সেকেন্ড চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলোতে চলে যাই, আমাদের দেশের কৃষির সম্ভাবনা, সমস্যা, এই দুইটা টপিক একটু ভালোভাবে পড়তে হবে। অ্যান্ড জিডিপিতে অবদান, এই কোশ্চেনগুলো একটু ভালোভাবে আমাদেরকে এই চ্যাপ্টারে পড়তে হবে, টপিকগুলো একটু ভালোভাবে পড়তে হবে, তাহলে সৃজনশীল অনেক ভালোভাবে অ্যান্সার করতে পারবা। থার্ড চ্যাপ্টারে যদি চলে যায়, বাংলাদেশের শিল্প, এই চ্যাপ্টারটা শুরু করার আগে তোমাদেরকে দুইটা জিনিস আমি একটু মাথায় দিয়ে দিই। এই চ্যাপ্টার থেকে তোমাদের যে সৃজনশীল আসবে সেটাতে ভালো করতে হলে তোমাদেরকে দুইটা জিনিস জানতে হবে। এক, সদস্য, যে কোনো শিল্পের সদস্য সংখ্যা কত, অ্যান্ড দেন যে কোনো শিল্পে টাকার পরিমাণ কত। দুইটা জিনিস, একটা হলো সদস্য আর একটা হলো টাকা। তোমরা দেখবা ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প, বিভিন্ন ধরনের শিল্প আছে। এই শিল্পগুলোতে সদস্য কতজন, কোন শিল্পে সদস্য কতজন, কোন শিল্পে টাকার পরিমাণ কত, এই দুইটা জিনিস যদি তুমি ভালোভাবে পেরে যাও, বিলিভ মি, তোমার এই চ্যাপ্টার পুরাটা এই চ্যাপ্টার তোমার কাভার আপ হয়ে যাবে। ওকে। শিল্পনীতি 2016 অনুসারে বাংলাদেশের শিল্পসমূহকে কয় ভাগে ভাগ করা হয়? বাংলাদেশের শিল্পসমূহকে আমরা টোটাল 12টা ভাগে ভাগ করতে পারি। এটা এখন কমতেও পারে, বাড়তেও পারে, সেটা একটু দেখে নিতে হবে। বাংলাদেশের শিল্পসমূহকে, আমাদের দেশে কত ক্যাটাগরির শিল্প আছে, কতগুলো ক্যাটাগরির শিল্প আছে, সেগুলোকে আমরা টোটাল 12টা ভাগে ভাগ করতে পারবো। এরপরে শিল্পনীতি 2016 অনুযায়ী ক্ষুদ্র শিল্পের সর্বোচ্চ শ্রমিক, এই একটু আগে বলছি শ্রমিক সংখ্যা কতজন, ক্ষুদ্র শিল্পের সর্বোচ্চ শ্রমিক হয় 50 জন। এগুলো টু দ্য পয়েন্টের পড়া, তাই এগুলোতে বেশি টাইম নিব না। তারপর হলো আফসোনিন ঔষধ কোম্পানি একটি, আফসোনিন ঔষধ কোম্পানি একটা কি, একটা ফার্ম। এখন তোমার এখানে একটা স্পেসিফিক কোম্পানি বলছে, তাই এটা হয়েছে ফার্ম। এন্ড মনে রাখবা, অনেকগুলো ফার্ম মিলে কিন্তু হয় শিল্প। যদি আমি বাংলাদেশের পুরো তোমার কেমিক্যাল ইন্ডাস্ট্রিকে বলি, তাহলে কেমিক্যাল ইন্ডাস্ট্রি মানে কি, শিল্প। আমি যদি ফার্মেসি বলি, ফার্মেসি মানে হলো তোমার ঔষধ, ফার্মেসি ইন্ডাস্ট্রি বলি। যখনই কোনো একটা ইন্ডাস্ট্রি কথা বলা হবে তখন মনে রাখবে এটা শিল্প। আর কোনো স্পেসিফিক কোম্পানি বা সেগমেন্ট নিয়ে কথা বলে সেটা হবে ফার্ম। নিচের কোন শিল্পটি শুধুমাত্র সরকারি বিনিয়োগের জন্য নির্ধারিত? সরকারি বিনিয়োগের জন্য নির্ধারিত হলো সংরক্ষিত শিল্প। সংরক্ষিত শিল্পের ভেতরে আমাদের কি কি আছে? সংরক্ষিত শিল্পের ভেতরে আমাদের আছে তোমার সরকার থেকে তোমার টাকশাল, মানে যেখানে টাকা উৎপাদন করা হয়, অস্ত্র, প্রতিরক্ষা, এগুলো হলো সংরক্ষিত, যেগুলো সরকারকেই করতে হবে, কারণ এগুলো সরকার ছাড়া অন্য কারো হাতে গেলে ডিজাস্টার হয়ে যাবে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। মনে করো বাংলাদেশে মানে ইউএসের মতো যার কাছে ইচ্ছা তার কাছে বন্দুক বিক্রি করা যায়, তাহলে দেখবা প্রতিদিন অ্যাটলিস্ট 10টা মানুষ গুলি খেয়ে মরবে। মাইক্রো শিল্পে নিয়োজিত, মানে কি ক্ষুদ্র শিল্পে নিয়োজিত শ্রমিকের সংখ্যা কত? 16 থেকে 30 বা তার চেয়ে কম। 16 থেকে 30 বা তার চেয়ে কম, যা বলছি সংখ্যা, টাকার পরিমাণ। মাইক্রো শিল্পে
দেখো এটা হলো মাইক্রোশিল্পে নিয়োজিত শ্রমিকের সংখ্যা। মাইক্রোশিল্পের শ্রমিকের সংখ্যা কত? 20 থেকে 10 থেকে 24 জন, 10 থেকে 24 জন নিয়োজিত শ্রমিকের সংখ্যা। আর এটা হলো খালি শ্রমিকের সংখ্যা, মানে যারা কাজ করে আর হলো যারা ডিসিশন মেক করে। জ্ঞান এবং পুঁজি নির্ভর উচ্চ প্রযুক্তি ভিত্তিক শিল্প কোন ধরনের শিল্প নামে পরিচিত? দেখো জ্ঞান এবং পুঁজি নির্ভর মানে যেখানে নলেজও লাগবে টাকাও লাগবে, এটা হবে আমাদের হাইটেক শিল্প। হাইটেক শিল্পের উদাহরণ দিব আমি, যে কোনো ধরনের আইটি ইন্ডাস্ট্রি, যেখানে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি নিয়ে কাজ করা হয়। ইনফরমেশনের জন্য লাগবে তোমার নলেজ, আর হলো টেকনোলজির জন্য লাগবে তোমার পকেটে টাকা। এরপরে অনেক বড় প্রশ্ন, দেখি কি বলছে। জনাব আব্দুল করিম একটি শিল্প প্রতিষ্ঠান স্থাপন করলেন যেখানে শিল্পনীতি 2016 অনুযায়ী তার নিয়োগ সীমা 10 লক্ষ টাকা থেকে 2 কোটি টাকা এবং শ্রমিক নিয়োগের পরিমাণ 16 জন থেকে 50 জন। আমাদেরকে ওভারঅল সব কিছু দিয়ে দিছে, এখানে একটাই আছে আমাদের, এটা হলো সেবা শিল্পের ক্ষুদ্র শিল্প। দেখছো বলে দিছি কিন্তু কি কি আসবে। বৃহদায়তন শিল্পের বিকাশের ফলে কি হয়? আমাদের উন্নত উৎপাদনের কৌশল ব্যবহার করা হয়। বৃহদায়তন শিল্পের বিকাশ মানে আস্তে আস্তে বড় হচ্ছে কোন জিনিসটার কারণে? উন্নত উৎপাদনের কৌশল ব্যবহার করে। আমাদের দেশে দেখবা তোমার উৎপাদন কার্যটাকে ভালোভাবে চালানোর জন্য কিছু জিনিসকে তোমার মানে বেঞ্চমার্ক হিসেবে, বেঞ্চমার্ক কি যাকে দেখে আমরা শিখি। মনে করো আয়ারল্যান্ড কান্ট্রিতে কোনো একটা নতুন বিজনেস ইনোভেট হচ্ছে, আমরা তাদেরকে দেখে শিখে আমাদের দেশে ইমপ্লিমেন্ট করলাম, এটাই। এরপরে বাংলাদেশে কোন ধরনের শিল্প কর্মসংস্থান বেশি? অলওয়েজ মাথায় রাখবো আমাদের দেশে কুটির শিল্প সংস্থা বেশি, কারণ যে কোনো সময় এটাকে প্রতিষ্ঠা করা যায়, আস্তে আস্তে বড় হলে মানুষও বেশি কাজ করতে পারবে। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন করে কে? ডেফিনেটলি এটা আমাদের তৈরি পোশাক। ঠিক আছে, দেখো তৈরি পোশাক আর একটা হলো বস্ত্র, তোমরা দুইটার মধ্যে কনফিউজ হতে পারবে। ভাইয়া বস্ত্র শিল্পও তো সেম। বস্ত্র শিল্প বলতে আমরা টোটালি আমাদের দেশের ভেতরের কথা বুঝতেছি, এটা মাথায় রাখো। বস্ত্র শিল্প বলতে আমরা দেশের ভেতরে মানুষজনের জন্য যে প্রোডাক্টটা বানাই ওইটাকে আমরা চিন্তা করতেছি। বাট যখনই আমরা টোটাল পোশাক শিল্প বলবো, আমরা দেশের বাহিরে কতটুকু পাঠাচ্ছি, সেটা থেকে কি পরিমাণ রিটার্ন আসতেছে, প্রতি বছর আমরা কি পরিমাণ অর্ডারস পাচ্ছি, এই সব কিছুকে আমরা পোশাক শিল্পের ভেতরে রেখে দিব। ঠিক আছে, এরপরে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী পণ্য কোনটা? তৈরি পোশাক। প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করি আমরা। বাংলাদেশে বেশিরভাগ শিল্প কোন ধরনের পণ্য উৎপাদিত হয়? আমাদের দেশে বেশিরভাগ পণ্য হলো ভোগ্য পণ্য, যেগুলা মানুষ মানে বা যেগুলোকে আমরা চূড়ান্ত দ্রব্য বলতে পারি। চূড়ান্ত দ্রব্য যেগুলো মানুষ ভোগ করে, মানুষ নিজে কনজিউম করে, সেটা। বাংলাদেশে পাহাড়ি অঞ্চলে চা উৎপাদিত হওয়ার মূল কারণ কি? ডেফিনেটলি পর্যাপ্ত বৃষ্টিপাত। ডেফিনেটলি আমাদের দেশে যেমন কোথায় হয়, শ্রীমঙ্গলের অ্যাভারেজ টেম্পারেচার অনেক ঠান্ডা, পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাত হয়। অনেকে বলতে পারো ভাই এটা তো শ্রমিক সস্তা, এটাও হইতে পারতো। আমাদের পাহাড়ি অঞ্চলে যদি আমাদের এটা কোশ্চেন এটা হতো বাংলাদেশে চা উৎপাদন এত ভালো করার কারণ কি, তখন আমরা এটাকে দিতে পারতাম আমাদের দেশের শ্রমিক সস্তা। মানে শ্রমিক সস্তা বলতে কি, তোমার তাদেরকে পর্যাপ্ত পরিমাণ টাকা দেওয়া না, কিন্তু তাদেরকে অনেক কম টাকা দেওয়া হয়, সেজন্য হবে এটা পর্যাপ্ত বৃষ্টিপাত। নিচের কোনটি রপ্তানিমুখী শিল্প নয়? মানে কোনটা আমরা সচরাচর রপ্তানি করি না? আমরা কি গাড়ি রপ্তানি করি? বলো, আমরা গাড়ি রপ্তানি করি না। আই হোপ আমরা করতাম, তাহলে আমাদের 300% ট্যাক্স আশা করে দেওয়া লাগতো না। বাংলাদেশের রপ্তানি আয়ে কোনটির অবদান সবচেয়ে বেশি? আমাদের রপ্তানি করতে গিয়ে আমরা ডেফিনেটলি আমাদের তৈরি পোশাকের অবদান সবচেয়ে বেশি। আমাদের দেশ থেকে যে পরিমাণ পোশাক বাইরে কান্ট্রিতে পাঠানো হয়, সামটাইমস ইট ফিলস, মনে করো তুমি তোমার ভাইকে যে ইউএস থেকে আসতেছে ওকে বললা যে আমার জন্য কোনো একটা ক্লদিং আইটেম নিয়ে আসিস, দেয়ার ইজ এ হিউজ পসিবিলিটি ওই প্রোডাক্টটা বাংলাদেশের কোনো একটা গার্মেন্টস থেকে ইউএসএতে গেছে, ইউএসের কোনো একটা স্টোরে বিক্রি হচ্ছে, তোমার ভাই ইউএসের ওই স্টোরে গিয়ে ওই প্রোডাক্টটা কিনে আবার বাংলাদেশে নিয়ে আসছে, এটা যে হাই পসিবিলিটি। নিচের কোন দ্রব্যটি কুটির শিল্পের অন্তর্ভুক্ত? বেতের চেয়ার, হাত দিয়ে বানানো যায়। এরপরে সরকারি এবং বেসরকারি যৌথ উদ্যোগকে সংক্ষেপে কি বলবো আমরা? এটাকে আমরা বলতে পারি পি কিউব মানে হলো পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এরপরে পিপিপি এর পুনরূপ একটু আগে বললাম, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পোশাক শিল্পের দ্রুত বিকাশের জন্য কোনটি পরিত্যাগ করা উচিত? তৈরি পোশাক আমদানি করা। দেখো আমাদের যদি দ্রুত বিকাশ করতে হয়, আমাদের বাইরের দেশ থেকে প্রোডাক্ট আনা অফ করে দিতে হবে।
লিটারালি অফ করে দিতে হবে। আমাদের দেশে যদি প্রপারলি ইনফ্রাস্ট্রাকচার, আইডিয়েশন, টেকনোলজি সব কিছুকে একসাথে করা হয়, উই ক্যান ক্রিয়েট অর মেড মাচ মোর বেটার ক্লদিং আইটেম, ব্র্যান্ডেড ক্লদিং আইটেম। সো এই চ্যাপ্টার থেকে কী কী পড়বা না পড়বে এগুলো কিন্তু অলরেডি তোমাদেরকে বলে দিলাম। এবার চ্যাপ্টার 4, জনসংখ্যা, মানব সম্পদ, আত্মকর্মসংস্থান। এখান থেকে কেমন সিকিউ আসবে বলি। জনসংখ্যা কাকে বলে? মানব সম্পদ বা জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করার উপায়। আর আত্মকর্মসংস্থান বলতে কি বুঝো? বাংলাদেশে আত্মকর্মসংস্থানের বর্তমান পরিস্থিতি, মানুষ কেন আত্মকর্মসংস্থানের দিকে ঝুঁকতেছে, কেন ঝুঁকতেছে না, এগুলো থেকেই সিকিউ আসবে আমাদের। বাংলাদেশে প্রথম আদমশুমারি করা হয় কত? 1974 সালে, এটা আমরা আগেই জানি। বাংলাদেশে সর্বপ্রথম জনশুমারি করা হয় কত সালে? জনশুমারি মানে কত মানুষ তোমার ইসের সাথে কানেক্টেড, এমপ্লয়মেন্টের সাথে কানেক্টেড, 2022 সালে। জনসংখ্যা পরিমাপে ব্যবহৃত পদ্ধতি কয়টা? 4টা পদ্ধতি আমাদের দেশে আছে। কোনটি? জনসংখ্যার ঘনত্ব নিয়ন্ত্রণের সূত্র। জনসংখ্যার ঘনত্ব নিয়ন্ত্রণের সূত্র হলো ডিপি ইকুয়াল টু টিপি ডিভাইড বাই টিএ। এগুলো বোঝানোর কিছু নেই, টু দ্য পয়েন্ট অ্যান্সার। মনে করো 2022 সালে বাংলাদেশে 20 লক্ষ জীবিত শিশু জন্মগ্রহণ করে। উক্ত বছরের মধ্য সময়ে মোট জনসংখ্যা 16 কোটি হলে সিবিআর কত? ভেরি সিম্পল, ভাগ করে দিব, জাস্ট ভাগ করে দিব, ভাগ করে দাও, দেখবা হয়ে যাবে। ঠিক আছে, ভাগ করে দিলেই হয়ে যাবে। সিবিআর মানে শিশু জন্মের হার কত? নিচের কোনটি দ্বারা জন্মহার পরিমাপ করা হয়? সিবিআর দ্বারা জন্মহার পরিমাপ করা হয়, চাইল্ড বার্থ রেট। নিচের কোনটি জনসংখ্যার আকারকে সরাসরি বৃদ্ধি করে? ডেফিনেটলি এটা আমাদের উচ্চ জন্মহার। একটা ফ্যামিলিতে 10টা বাবু হইল, এরকম যদি 50টা ফ্যামিলি হয় এক বছর, গড নোস কী কী হইতে পারে। জন্মগ্রহণ ছাড়াও বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? দেখো, আমাদের দেশে মানুষজন বেশি জন্ম না নিলেও কোন কারণে জনসংখ্যা বৃদ্ধি পাইতে পারে? বহিরাগমন, মানে আমাদের দেশে যে রোহিঙ্গা, ডেফিনেটলি ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ, বাট এই যে এত রোহিঙ্গা থাকার কারণে আমাদের দেশের জনসংখ্যার একটা সমস্যা হচ্ছে না? কারণ এই যে আমাদের দেশের, তারা তো আমাদের দেশের এখন একটা অংশ, তাদের ডেভেলপমেন্টের কথাও আমাদেরকে চিন্তা করতে হচ্ছে। কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির প্রভাব হচ্ছে? কৃষি জমির উপর চাপ বৃদ্ধি। কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির প্রভাব হচ্ছে? ওই দেশে কৃষি জমির উপর চাপ বৃদ্ধি পড়ে, কারণ উৎপাদন বেশি করতে হয়, বিনিয়োগ বেশি করতে হয়, অ্যান্ড যত বেশি উৎপাদন করবা তত বেশি খরচ হবে, তত বেশি তোমার ওয়েস্ট হবে। চিত্ত বিনোদন ও উন্নত শিক্ষার কারণে জন্মহার হ্রাস পায়। চিত্ত বিনোদন এবং উন্নত শিক্ষার হার মানে মানুষ যদি তোমার ব্রেনের দিক দিয়ে কোনো কি বলবো বিকাশ হয়, ভালোভাবে এডুকেটেড হয়, তাহলে মানুষ কম সুইসাইডাল চিন্তা ভাবনা করবে। জনসংখ্যার নির্ধারক কোনটি? জনসংখ্যার নির্ধারক হলো আমাদের অধিবাসন। জনসংখ্যার নির্ধারক কেন এটাকে বলা হলো? কারণ আমাদের দেশে একটা সার্টেন টাইমে কত মানুষ বসবাস করবে, এটা আমাদের কি পরিমাণ তোমার কি বলবো অধিবাসন বা থাকার জায়গা আছে, ওইটার উপরে কিন্তু ডিপেন্ড করতেছে। জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, এই কথাটা কে বলছে? এটা বলছে ম্যালথাস। এর কথাটা মনে রাখবা। একজন বলছে তোমার গাণিতিক হারে, একজন বলছে জ্যামিতিক হারে। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ কোনটি? উচ্চ জন্মহার। জনাব শাহেদ পড়ালেখা শেষ করে চাকরি না খুঁজে একটা গরুর খামার প্রতিষ্ঠা করেন, তার প্রতিষ্ঠাকে আমরা কি বলবো? ডেফিনেটলি এটা একটা আত্মকর্মসংস্থান, সে তার নিজের কাজ নিজে করছে। বেকারত্বর অভিশাপ থেকে মুক্তি পেতে কোনটা গুরুত্বপূর্ণ? আত্মকর্মসংস্থান। একটি দেশের জনসংখ্যার পরিমাণকে প্রভাবিত করে পরিবার পরিকল্পনা, বাণিজ্যিক উদ্ধৃত, মৃত্যুহার। সো বাণিজ্যিক উদ্ধৃত না হইলেও, হ্যাঁ বাণিজ্যিক উদ্ধৃত আমাদের পরিবার পরিকল্পনাকে কোনো ইম্প্যাক্ট রাখে না। সো বাণিজ্যিক উদ্ধৃত না, পারিবারিক পরিকল্পনা আর মৃত্যুহার। দেশের জনগণ পরিবার পরিকল্পনার গ্রহণের ফলে কি হয়? দেশের জন্মহার বাড়বে না, এক হবেই না। যে দেশে তোমার জনসংখ্যা কন্ট্রোলে থাকবে, এক হবেই না, 2-3 হবে। এখানে বলছে পরিকল্পনা করলে আবার জন্মহার কেমনে বাড়ে? দেশের জনসংখ্যার কাঠামোর বয়ঃসন্ধি লিঙ্গ দিকগুলো: প্রথম, বিবাহের গড় বয়স, পারিবারিক পরিকল্পনা কর্মসূচি, ভাষা ভিত্তিক জনসংখ্যা বন্টন। না, এটা একাধিক হবে। ভাষার সাথে আমার এটার কি সম্পর্ক? আমার ল্যাঙ্গুয়েজ যে কোনো কিছুই হইতে পারে, আমার আগে প্রপার কি দরকার? মানে ব্রেইন বিল্ড আপ দরকার।
মানব সম্পদ উন্নয়নের উপায়সমূহ হলো শিক্ষা, প্রশিক্ষণ, পরিবেশ উন্নয়ন, চিত্ত বিনোদন। 1 2 3 তিনটেই। একটা মানুষকে ডেভেলপ করতে গেলে 3টে জিনিসই দরকার হয় আমাদের। একটি দেশের আয়তন 1,10,000 বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা এত। জনসংখ্যার অত্যাধিক ঘনত্বের কারণে দেশটির সম্পদের উপর বড় চাপ, মানে মানুষের তুলনায়, মানে জায়গার তুলনায় মানুষ বেশি। দেশটির জনসংখ্যার জাস্ট কিছুই না, 11 কোটিকে এত দিয়ে ভাগ করে দিলে হয়ে গেছে। প্রতি বর্গ কিলোমিটারে 1000 জন মানুষ থাকে। একটা দেশের আয়তন যদি এত হয় অ্যান্ড অল দ্যাট, তাহলে এই দেশটা সমস্যা মোকাবিলা করার জন্য দেশটিকে মোকাবিলা করতে হবে খাদ্য ঘাটতি, বেকারত্ব বৃদ্ধি, দূষণ বৃদ্ধি। ইয়াস, 3টাই। দেশের মোট জনসংখ্যা x এবং আয়তন y, ঘনত্ব যদি z = 1200 হয়, তাহলে এর মান কত? তাহলে দেশের জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করো। ঘনত্বের সূত্র dp/x, dp = x × y। বেশ, সো এই চ্যাপ্টার থেকে কি কি পড়বা আমি কিন্তু অলরেডি বলে দিলাম। জন্মহার, মৃত্যুহার, এগুলো একটু ভালোভাবে দেখতে হবে। খাদ্য নিরাপত্তা, আমাদের দেশের এইখান থেকে জাস্ট 2টা কোশ্চেন ভালোভাবে পড়বা। খাদ্য নিরাপত্তা কেন গুরুত্বপূর্ণ? খাদ্য নিরাপত্তা না থাকলে কি হয়? কেন আমাদের নিরাপদ খাদ্য খাওয়া উচিত? কেন খাবো নিরাপদ খাদ্য? এই টপিকগুলো একটু ভালোভাবে পড়লেই আশা করি তোমরা এখান থেকে কমন পাবা। ওকে, খাদ্যের দাম স্তর নাগালের মধ্যে থেকে পর্যাপ্ত নিরাপদ খাদ্য প্রাপ্তিকে কি বলা হয়? ডেফিনেটলি এটা খাদ্যের নিরাপত্তা বলা হয় এটাকে। এরপর যদি যাই খাদ্য প্রাপ্তি, খাবার পাইছি এবং আয় স্তরের মধ্যে সামঞ্জস্যকে আমরা খাদ্যের নিরাপত্তা বলবো। যখন আমার পকেটে এনাফ পরিমাণ টাকা আছে, আমার খাবারের নিড আছে, দুটার মধ্যে যখন ব্যালেন্স হবে, সেটা হলো আমার খাদ্যের নিরাপত্তা। খাদ্য প্রাপ্যতার নির্ধারক কি? খাদ্যের প্রাপ্যতার নির্ধারক হলো খাদ্য পর্যাপ্ত আগে থাকতে হবে, আমাদের কাছে মজুদ থাকতে হবে। তোমার দেশে খাবারই নেই, তাহলে মানুষ কিভাবে নিরাপদ খাদ্য পাবে? খাদ্যের ক্রয়যোগ্যতা বৃদ্ধির সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিক কোনটি? খাদ্যের ক্রয়যোগ্যতা বৃদ্ধির সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিক হলো তোমার কর্মসংস্থান সৃষ্টি। মানুষের যখন কর্মসংস্থান সৃষ্টি হবে, তখন মানে মানুষ টাকা আর্ন করবে এবং সে খাবার কিনতে পারবে তার প্রয়োজন মাফিক। খাদ্য নিরাপত্তা ব্যবস্থার সমস্যা কোনটি? খাদ্য নিরাপত্তা ব্যবস্থার সমস্যা হলো আমাদের খাদ্যের মূল্য বৃদ্ধি পায়। আমাদের দেশের মেইন সমস্যা এটা। তুমি যখন কোনো একটা ফুড কিনতে যাবা তখন দেখবো ওটার প্রাইস এক্সপোনেনশিয়াল ভাবে হাই হয়ে গেছে, তুমি কিনতে পারবে না। যেমন আমাদের দেশে ইলিশ মাছ, গরুর মাংস, ঠিক আছে, গরুর মাংস, এগুলা কি আমাদের বডির জন্য গুরুত্বপূর্ণ, বাট দাম আকাশচুম্বী। খাদ্য নিরাপত্তার মাধ্যমে কি নিশ্চিত হয়? খাদ্য নিরাপত্তার মাধ্যমে আমাদের মৌলিক খাদ্যের প্রাপ্যতা, মানে একটা মানুষের মৌলিক চাহিদার মূলে কি খাদ্য, ওইটা সে পাবে। এবার যদি যে বিএসটি এর পুনরূপ কি, আমি তোমাদেরকে আগেই বলছি বিএসটি এর পুনরূপ হলো বাংলা স্ট্যান্ডার্ডস কই? স্ট্যান্ডার্ডস, দেখো স্ট্যান্ডার্ড না কিন্তু স্ট্যান্ডার্ডস, একটাই আছে, একটাই অ্যান্সার। স্ট্যান্ডার্ডস একটা বললে জাস্ট দেখো, একটা মনে রাখলে হয়ে গেছে। টিসিবি এর পুনরূপ কি? ট্রেড কর্পোরেশন অফ বাংলাদেশ। ইয়াস, এটা ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, ট্রেড কর্পোরেশন না, ট্রেডিং কর্পোরেশন। এরপর যদি খাদ্য নিরাপত্তার প্রধান বাধা কি? আমাদের দেশের খাদ্য নিরাপত্তার প্রধান বাধা হইল ভাইয়া খাদ্যে ভেজাল। আমাদের দেশের খাদ্যের ভেজাল কবে যে দূর হবে? আমার মনে হয় না কখনো দূর হবে খাদ্যে ভেজাল। কারণ একটা প্রোডাক্ট কোনো একজন মানুষ 100 টাকায় বিক্রি করতেছে, সেই প্রোডাক্ট তুমি যদি মানুষকে 80 টাকায় দিতে পারো ভেজাল খাবার দিয়ে, মানুষ কি ভেজাল টেস্ট করতে যাবে? মানুষ তো আগে দেখবে দাম কম, কিনে ফেলার পরেই ওইটাই আমাদের মেন সমস্যা। খাদ্য নিরাপত্তা বলতে কি বোঝায়? খাদ্য নিরাপত্তা বলতে মানে বোঝায় তোমার খাদ্যের প্রাপ্যতা, মানুষ আগে পর্যাপ্ত পরিমাণ খাদ্য পাবে, এটাই খাদ্য নিরাপত্তা। খাদ্যের প্রাপ্যতা ক্ষতিগ্রস্ত হয় কখন? স্বল্প উৎপাদনশীলতার কারণে, অপর্যাপ্ত খাদ্যের প্রভাবের কারণে, ভর্তুকির কারণে। 1 আর 2, ভর্তুকির কারণে ভর্তুকির কারণে খাবার আরও বেশি পাবে, কম কেন পাবে? এরপরে মাসুম মিয়া দিনমজুর মানে দিন আনে দিন খায়। বাজারে খাদ্য সামগ্রীর পর্যাপ্ত সরবরাহ থেকে খুব খুশি হয়, কিন্তু সব জিনিসের দাম খুব চড়া, তাই প্রয়োজনের তুলনায় সামান্য কিনেই তাকে বাড়িতে ফিরতে হয়। মাসুম মিয়ার প্রয়োজনের তুলনায় সামান্য ক্রয়ের ক্ষেত্রে খাদ্য নিরাপত্তার কোন দিকটি ফুটে উঠেছে? অর্থনৈতিক লভ্যতা, তার মানে হলো টাকা নাই।
টাকা নেই, পর্যাপ্ত পরিমাণ টাকা নাই। এই মাসুম মিয়ার এই জিনিসটার কারণে তোমার স্বল্প আয়ের লোকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকার যে ব্যবস্থা নিতে পারে, সামাজিক নিরাপত্তা জোরদার কর। সামাজিক নিরাপত্তা জোরদার করে কি হবে? আচ্ছা, সামাজিক নিরাপত্তা এখানে গুরুত্ব, সামাজিক নিরাপত্তা, ওকে ফাইন। মানুষ যাতে প্রপারলি খাবার পায়, বেশি খাদ্য উৎপাদন করতে হবে, বেশি পরিমাণ খাদ্য আমদানি করতে হবে, ইয়েস। এরপর যদি যাই, আমির সাহেব সেমিনারে আলোচনাকালে বলে বাংলাদেশের জনগণ নিরাপদ খাদ্যের অভাবে ক্যান্সার, হার্ট, কিডনি সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে। এজন্য তিনি সরকার, ব্যবসায়ী ও উৎপাদকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। আমির সাহেবের আলোচনার অসুখ ছড়ানোর কারণ হলো নিরাপদ খাদ্য পাওয়া যায় না আমাদের দেশে। ইয়েস, ট্রু। আমাদের দেশে ফুড পয়জনিং নিয়ে প্রতিদিন 3 থেকে 4 জন হাসপাতালে ভর্তি হয়। আমির সাহেবের সেমিনার আলোচনার কাছ থেকে আছে, এখান থেকে কি উৎপাদন ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় আমির সাহেবের আলোচনার ফলে ব্যবসায়ীরা লাভবান হবে, সরকারের সচেতনতা বাড়বে, জনসচেতনতা বাড়বে। সরকারের লাভবান কি হবে? না, 2-3 হবে। স্বল্পকালে দেশে কিছু অসৎ ব্যবসায়ী খাদ্য ভেজাল মিশিয়ে থাকে, এর মাধ্যমে অধিক মুনাফা অর্জন করে। স্বাস্থ্য ব্যবস্থার জন্য এ ধরনের খাদ্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। উদ্দীপকের কোন সমস্যাটি অধিক গুরুত্বপূর্ণ? খাদ্য নিরাপত্তা। তারপর হইলো এইটার কারণে খাদ্যের দাঁড়িয়ে আছে, খাদ্য ভেজাল দিলে কি হয়? খাদ্য ভেজাল দিলে তোমার কর্মক্ষমতা কমে। দেখো, আমার মনে করো তুমি পর্যাপ্ত পরিমাণ খাবার নাই তোমার কাছে, মনে করো তোমার কাছে তুমি পর্যাপ্ত পরিমাণ খাবার নাই, তুমি কি মন খুশি মতো কাজ করতে পারবা? তোমার কাজের প্রতি মোটিভেশন আসবে? তোমার কি কর্মদক্ষতা বাড়বে? না, কিচ্ছু হবে না। লাস্টে মিস্টার জেড একজন অসাধু মাছ ব্যবসায়ী, মানে মাছের ভিতরে ফরমালিন দেয়, সে মাছে ফরমালিন দেওয়ার কারণে ভ্রাম্যমাণ আদালতের নিকট তাকে 10,000 টাকা জরিমানা করতে হয়। উদ্দীপকে আদায়কৃত অর্থকে কি বলা হয়? জরিমানা বলা হয়। দেখছো, বেসিক কোশ্চেন সবগুলো। এরপরে মিস্টার জেড একজন অসাধু মাছ ব্যবসায়ী, মাছে ফরমালিন দেওয়ার কারণে 10,000 টাকা উদ্দীপকে উল্লেখিত শাস্তিসমূহের অর্থদণ্ড হয়। কর ফাঁকি দিলে, খাদ্য ভেজাল দিলে, ট্রাফিক আইন না মানলে, 3টা করলেই অর্থশাস্তি হবে। বাংলাদেশে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কত সালে গঠিত হয়? 2015 সালে গঠিত হয়। শেষ, আমাদের 5ম চ্যাপ্টারটাও কিন্তু শেষ। এবার আমরা যাচ্ছি অর্থায়ন চ্যাপ্টার। অর্থায়ন চ্যাপ্টারটা এমন চ্যাপ্টার, এখান থেকে 2টি সিকিউ আসার পসিবিলিটি আছে। 2টা সিকিউ আসার পসিবিলিটিস আমি বলে দিচ্ছি কোন কোন জায়গা থেকে সিকিউ আসবে। অর্থায়ন চ্যাপ্টার থেকে আমাদের তোমার সরকারি অর্থায়ন, সরকারি আর বেসরকারি অর্থায়ন, এই 2টা আমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে। সরকারি অর্থায়ন, বেসরকারি অর্থায়নের যে পয়েন্টগুলো আছে সেগুলো আমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে। তারপরে হলো তোমার শেয়ারগুলোকে ভালোভাবে জানতে হবে। শেয়ার, কী কী ধরনের শেয়ার আছে? সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বোনাস শেয়ার, রাইট শেয়ার, এগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে। দেন আমাদেরকে শেয়ার মার্কেট সম্পর্কে জানতে হবে। তারপর তোমার অভ্যন্তরীণ অর্থায়নের অভ্যন্তরীণ উৎস, বাহ্যিক উৎস, ঠিক আছে? অভ্যন্তরীণ উৎস, বাহ্যিক উৎস, এই 2টা আমাদেরকে একটু ভালোভাবে পারতে হবে। এই কয়টা টপিক তুমি কভার করো, বিলিভ মি, তুমি পরীক্ষার হলে গিয়ে দেখবে এখান থেকেই প্রশ্ন আসছে। ওকে, এরপরে যদি যাই, অর্থায়নের বাহ্যিক উৎস কোনটা? প্রথম প্রশ্নই চলে আসছে। অর্থায়নের বাহ্যিক উৎস কোনটা? যেটা আমরা বাইরে থেকে পাই, স্থায়ী সম্পদ। অর্থায়নের বাহ্যিক উৎস, এটা আমাদেরকে স্থায়ী সম্পদ কি? আমাদের মনে করো কোনো মেশিন, এসি, এগুলো বাইরে থেকে নিয়ে আসতে হয় না? কোনটি অর্থায়নের বাহ্যিক উৎস? বাইরে থেকে আমরা পাই সব কয়টি, বাণিজ্যিক ব্যাংক, প্রদেয় বিল, বাণিজ্যিক পত্র, সবগুলো আমাদেরকে কেউ না কেউ সাহায্য করে। ফিনিশ কোন ভাষার শব্দ? এটা হলো ল্যাটিন ভাষার শব্দ। আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। আইপিও মানে কি জানো? কোনো একটা প্রতিষ্ঠান যখন ফর দ্য ফার্স্ট টাইম শেয়ার মার্কেটে আসে, সর্বপ্রথম শেয়ার মার্কেটে ঢুকে, শেয়ার মার্কেটে আসছে কোনো কোম্পানি, যদি ফর দ্য ফার্স্ট টাইম শেয়ার মার্কেটে আসে তাহলে তাকে আমরা আইপিও করি বা আইপিও ভুক্ত করি, সেটাকে আমরা বলবো ইনিশিয়াল পাবলিক অফারিং। এরপরে অর্থায়নের বাহ্যিক উৎস কোনটা? অর্থায়নের বাহ্যিক উৎস হলো আমাদের প্রত্যক্ষ বিদেশিদের বিনিয়োগ। মনে করো বাইরের কান্ট্রি থেকে কেউ আমাদের কান্ট্রিতে ইনভেস্ট করছে। ব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়নের অভ্যন্তরীণ উৎস কোনটা? অভ্যন্তরীণ উৎস, খেয়াল করো, অবন্টিত মুনাফা। মানে ইটস লাইক, মনে করো তোমার প্রতিষ্ঠানে প্রতি মাসে 10 লাখ টাকা করে মুনাফা হয়। এই 10 লাখ টাকা মুনাফার মধ্যে মনে করো প্রতি মাসে 50,000 টাকা
আলাদা করে একটা ফান্ডে রেখে দেওয়া হয়। এটা হলো অবন্টিত, মানে যেটা বন্টন করা হয় না, এটা কোম্পানির ভেতরের জিনিস, এটাকে অভ্যন্তরীণ উৎস বলা হয়। তারপর হলো তোমার ব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়নের প্রাথমিক উৎস কি? প্রাথমিক উৎস হলো অবন্টিত মুনাফা। একটা প্রতিষ্ঠানের টাকা দরকার, সে কই থেকে নিবে? বাইরে থেকে না নিতে পারলে অভ্যন্তরীণ কাজ থেকে নিবে, যেখানে তাদের টাকাটা সেভ করা ছিল সেই জায়গা থেকেই নিবে। এরপরে কেয়ার কি ধরনের প্রতিষ্ঠান? কেয়ার এটা একটা প্রতিষ্ঠান। কেয়ার কি ধরনের প্রতিষ্ঠান? এটা একটা বেসরকারি সংস্থা। এটা একটা বেসরকারি সংস্থা। অর্থায়নের উৎস কয়টি? অর্থায়নের উৎস দুইটি, অভ্যন্তরীণ উৎস, বাহ্যিক উৎস। শেয়ার বাজার ও বন্ড কোন বাজার অন্তর্ভুক্ত? ডেফিনেটলি এটা আমাদের মূলধন বাজার। মনে রাখবো আমাদের বাজার মূলত দুইটা, একটা হলো অর্থ বাজার, একটা হলো মূলধন বাজার, বা একটা মুদ্রা বাজার, একটা হলো মূলধন বাজার। যে বাজারে শর্ট টার্ম লেনদেন করা হয় তাকে আমরা অর্থ বাজার বলবো, আর যে বাজারে লং টার্ম লেনদেন করা হয় তাকে আমরা মূলধন বাজার বলবো। কোন বাজারের মূল্য নির্দিষ্ট সময় শেষে মালিককে অবশ্যই কোন শেয়ারের মূল্য নির্দিষ্ট সময় শেষে অবশ্যই মালিককে ফেরত দিতে হবে? এটা হবে আমাদের পরিশোধ্য অগ্রাধিকার শেয়ার। নির্দিষ্ট সময় শেষ মালিককে ফেরত দিয়ে দিতে হবে। শেয়ার লেনদেনের জন্য কি প্রয়োজন? শেয়ার লেনদেনের জন্য আমাদের স্টক এক্সচেঞ্জ প্রয়োজন। আমাদের দেশে শেয়ার মার্কেট আছে দুইটা, একটা হলো ঢাকা আর একটা হলো চট্টগ্রাম। আর আমাদের দেশে যে শেয়ার মার্কেটকে কন্ট্রোল করে তাকে আমরা বলি বিএসইসি। এটার পূর্ণরূপ আর হলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, হ্যাঁ, আর ডি। সো এটার আন্ডারে আমাদের এটা একটা। দীর্ঘমেয়াদে অর্থায়নের প্রয়োজনে কর্পোরেশনের শর্তাবলী সমন্বিত ঋণের দলিলকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো বন্ড। এরপরে সরকারের সাধারণত যে ধরনের বন্ড বাজারে ছাড়ে তাকে কি বলা হয়? তাকে আমরা বলবো ট্রেজারি বন্ড। মনে রাখবা ট্রেজারি বন্ড হলো বিনিয়োগ করার জন্য সবচেয়ে সেফেস্ট এরিয়া, কারণ যতক্ষণ পর্যন্ত সরকার দেউলিয়া না হচ্ছে, মানে সরকারের পকেট থেকে সব টাকা খরচ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার টাকা ব্যাক পাবা। এরপরে যাচ্ছি, ওকে। এরপরে গেলে বাংলাদেশে মোট কয়টি স্টক এক্সচেঞ্জ আছে? একটু আগে বলছি দুইটা স্টক এক্সচেঞ্জ আছে আমাদের দেশে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1995 সালে। বাংলাদেশে কত সালে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন প্রণয়ন করে? এটা হবে 1993 সালে। এগুলো কিন্তু টু দ্য পয়েন্টে কোশ্চেন আসতে পারে। জনাব সাদ আবদুল্লাহ তার কারখানায় আয়তন বৃদ্ধি করার জন্য একটা শেয়ার বাজার থেকে সরকারের অনুমতি নিয়ে অর্থ সংগ্রহ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। জনাব সাদ আবদুল্লাহ কারখানায় ক্রেতারা প্রাথমিক অবস্থায় কোথা থেকে শেয়ার সংগ্রহ করবে? প্রাথমিক অবস্থায় তোমার কোম্পানি থেকে। প্রাথমিক অবস্থায় মানে শেয়ার মার্কেটে বা তুমি আইপিও পেতে গেলে তোমাকে আগে কোম্পানি থেকে টাকা সংগ্রহ করতে হবে। তারপরে জনাব সাদ এই কাজটা করবে বা সিদ্ধান্ত যুক্তিযুক্ত। তার এই সিদ্ধান্ত যুক্তিযুক্ত কিনা এটার কারণ কি? অর্থ পরিশোধে দীর্ঘমেয়াদী সময়সীমা থাকে। 2 হলো লোকসান হলে লভ্যাংশ পরিশোধ করতে হয়, লোকসান হলেও সুদ পরিশোধ করতে হয়। এটা 1 আর 2 হবে। লোকসান হলে আমাদেরকে সুদ পরিশোধ করতে হয়, লোকসান হলেও সুদ পরিশোধ করতে হয়, এটা নট নেসেসারি। মনে রাখবা আমরা তখনই সুদ দিব যখন আমাদের প্রফিট হবে, যখন আমাদের কি হবে? প্রফিট হবে। সো 122 নম্বর প্রশ্নটা আমরা যদি দেখি, করিম সাহেব একজন ব্যবসায়ী, তিনি একটি কোম্পানি শেয়ার কিনে নির্দিষ্ট হারে লভ্যাংশ পেয়ে থাকেন। যদি কোম্পানিটি বিলুপ্ত হয়েও যায় তবুও করিম সাহেব তার মূলধন ফেরত পাবেন। দেখো কি বলছে, তিনি একজন ব্যবসায়ী, নির্দিষ্ট হারে সে লভ্যাংশ পায়, তার মানে সে অগ্রাধিকার শেয়ার হোল্ডার সম্ভবত, অথবা সাধারণ শেয়ার হোল্ডার। উদ্দীপকের করিম কোন ধরনের শেয়ার হোল্ডার? আমি বলছি না তোমাদেরকে অগ্রাধিকার বা প্রেফারেন্স। মনে রাখবা কোম্পানি উল্টেয়া যাক, পাল্টেয়া যাক, মাটির তলে চলে যাক, এই মানুষকে টাকা দিতে হবেই। অগ্রাধিকার শেয়ার হোল্ডার, প্রেফারেন্স। ডান। আমাদের 6 চ্যাপ্টারও ডান। কি কি আসবে আর না আসবে অলরেডি বলে দিচ্ছি। এবার আসি মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি থেকে আমাদের একটা জায়গায় আছে মুদ্রাস্ফীতির ক্যালকুলেশন আর হলো প্রকারভেদ। বাই দ্য ওয়ে তোমরা কি জানো আসলে মুদ্রাস্ফীতি কি? আমি সহজভাবে বলে দিই। আজ থেকে 5 বছর আগে চিন্তা করো, আজ থেকে 5 বছর আগে তুমি 200 টাকা দিয়ে যেই কাজ করতে পারতা, এখন তোমার সেই সেম কাজটা করতে অলমোস্ট 300 টাকা লাগতেছে। ঠিক না বে ঠিক? অবশ্যই ঠিক। এই যে তুমি আজ থেকে 5 বছর আগে 200 টাকা দিয়ে যে কাজ করতে পারতা, ওই সেম কাজ তোমার এখন 300 টাকা দিয়ে করতে হচ্ছে। এই যে টাকার মান কমে গেছে, এই যে টাকার মান কমে গেছে, এইটাকে আমরা বলবো মুদ্রাস্ফীতি। সময়ের সাথে সাথে টাকার মান কমে যাওয়াকে আমরা বলবো মুদ্রাস্ফীতি। চলো আমরা এমসিকিউ সলভ করি। ইনফ্লেশন ইজ
such a situation when too much money chases too few goods সংজ্ঞাটি কে প্রদান করেন? কুলবার্ন। এই কথাটা যদি তোমার মাথায় ঢুকে তুমি আজীবন আর কোনোদিন মুদ্রাস্ফীতি নিয়ে সমস্যায় পড়বে না, আজীবন আর কোনোদিন। এরপর যদি যাই, মুদ্রাস্ফীতি এরূপ একটি পরিস্থিতি যখন অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায় এবং দ্রব্যের দাম ক্রমেই বৃদ্ধি পায়। উত্তরটি কে করছে? ক্রাউথার বলছে এটা। 125 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, মুদ্রাস্ফীতির ফলে তোমার নিম্ন আয়ের লোকের উপর কি প্রভাব পড়বে? যাদের আয় অনেক কম তারা ডেফিনেটলি ক্ষতিগ্রস্ত হবে। তারা কি হবে? নিম্ন আয়ের মানুষরা তারা ডেফিনেটলি ক্ষতিগ্রস্ত হবে। মুদ্রাস্ফীতির কারণ কিং না, এটা কি হবে? মুদ্রাস্ফীতির কারণ কি? মুদ্রাস্ফীতির কারণ হলো অর্থের যোগান বৃদ্ধি। তার মানে মানুষের কাছে প্রয়োজনের পরিমাণ টাকা মানুষের কাছে চলে আসছে, প্রয়োজনের অতিরিক্ত। তারপরে মুদ্রাস্ফীতির ফলে কে লাভবান হবে? মনে রাখবা, যখনই মুদ্রাস্ফীতি হয় তখন এক ক্যাটাগরির মানুষের লাভবান হয়, উৎপাদনকারী। তাদের কাছে টাকা বেশি, তারা বেশি উৎপাদন করতে পারে, উৎপাদনকারী। নিচের কোনটির কারণে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়? অর্থ সরবরাহ বৃদ্ধি। ব্যাংক বাজারে ইচ্ছা মতো টাকা ছেড়ে দিছে, নাও বাবা, যার ইচ্ছা তত টাকা নাও। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির প্রধান কারণ কি? চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির প্রধান কারণ হলো অর্থের যোগান বৃদ্ধি। মানুষের প্রয়োজন টাকা, সেই প্রয়োজন অনুযায়ী বাজারে সরকার টাকা ছাড়ছে, ব্যাংক টাকা ছাড়ছে, মুদ্রাস্ফীতি শুরু হয়ে গেছে। প্রকৃত মুদ্রাস্ফীতি কখন দেখা যায়? পূর্ণ নিয়োগের পরে প্রকৃত মুদ্রাস্ফীতি কখন দেখা যায়? তার মানে অ্যাকচুয়ালি আমাদের দেশে ইম্প্যাক্ট পড়তেছে যখন সব মানুষ সব সেক্টরে ভালোভাবে টাকা পয়সা আর্ন করতেছে, তখন অ্যাকচুয়ালি বোঝা যায় যে আমাদের দেশে মুদ্রাস্ফীতি কতটুকু। বাই দ্য ওয়ে, এখন 2026 সালে বাংলাদেশের মুদ্রাস্ফীতির পরিমাণ কত? এটা যারা জানো ভিডিওর কমেন্টে জানো আমাকে। ধরি 2022 সালের দাম স্তর 120 এবং 2018 সালের দাম স্তর 110, তাহার মুদ্রাস্ফীতি কত? পার্থক্য করলেই হয়ে যাবে 9%। সিপিআই এর পূর্ণরূপ কি? কনজিউমার্স প্রাইস ইন্ডেক্স। ভিত্তি বছর মানে বর্তমান বছর দাম স্তর 20 টাকা, ভিত্তি বছর মানে আগের বছর দাম স্তর ছিল 20 টাকা, চলতি বছর হয়েছে 30 টাকা। মুদ্রাস্ফীতির হার কত? 50%। মুদ্রাস্ফীতির হার কত? হাফ বেড়ে গেছে। ওকে, হাফ, পুরো একদম হাফ বেড়ে গেছে, অলমোস্ট, ইয়েস। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সরকার নিচের কোন পদক্ষেপটি গ্রহণ করবে? নিয়ন্ত্রণের জন্য সরকার অর্থ সরবরাহ কমাই দিবে। মনে করো ব্যাংক যদি 100 টাকা বাজারে ছাড়তো, এখন ছাড়বে 10 টাকা। এটি মুদ্রাস্ফীতির বিপরীত অবস্থা কি? মুদ্রা সংকোচন, মানে টাকা বাজারে কম ছাড়া, প্রয়োজনের তুলনায় টাকা কম। নিচের কোনটি মুদ্রাস্ফীতির গুরুত্বপূর্ণ নির্ধারক? মুদ্রাস্ফীতির গুরুত্বপূর্ণ নির্ধারক হলো মুদ্রার যোগান। তার মানে অ্যাকচুয়ালি আমাদের দেশে এক একটা মানুষের পকেটে কতটুকু টাকা আছে, ওইটার কারণে সে কী কী জিনিস কিনতে পারতেছে, অ্যান্ড কিনে তার পকেটে কি টাকা থেকে যাচ্ছে নাকি সে টাকাকে ওয়েস্ট করতেছে না কি করতেছে, এই যে প্রয়োজনের অতিরিক্ত টাকা তার পকেটে আছে নাকি না, এইটা জানাটাই হলো মুদ্রার যোগান বা মুদ্রাস্ফীতির মেইন ফ্যাক্টর। 2015 সালে বাংলাদেশের দাম স্তর ছিল 20, 2020 সালে হয়েছে 40। সেখানে মুদ্রাস্ফীতির পরিমাণ কত পার্সেন্ট? 100% বাড়ছে, একদম 100% বাড়ছে, 100% বাড়ছে। যখন আমাদের ছিল 20, এই 20-এর যদি 50% করি তাহলে হবে 10, বেড়ে যদি হয় 30, তার মানে আমাদের কত হয়েছে? মনে করো আমাদের দেশে আগে দাম স্তর ছিল 20, এখন হয়েছে 30, তাহলে কত পার্সেন্ট বাড়ছে? ডেফিনেটলি এটা বাড়ছে 50%, কারণ 200-এর 50% কত? 10 যোগ করলে আমাদের 30 হয়ে যায়। আর সিমিলারলি যদি 20 থেকে 40-এ চলে যায় তাহলে একদম ডাবল, 100% মুদ্রাস্ফীতি হয়েছে, 100%। তারপর হলো উৎপাদন উপকরণের দাম বৃদ্ধি পেলে কোন ধরনের মুদ্রাস্ফীতি ঘটে? এটা হলো ব্যয় প্ররোচিত মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতির কি ধরন আছে এগুলো একটু পড়তে হবে। ভোক্তার দাম সূচক নির্ণয়ে নিচের কোন বিষয়টি বিবেচনা করা হয়? ভোক্তার দাম ক্ষেত্রে তোমার খুচরা দাম, একটা প্রোডাক্টের খুচরা দাম কত, এটা নির্ণয় করতে। মুদ্রাস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? ব্যাংক হার বাড়ানোর মাধ্যমে, যে ব্যাংক থেকে তোমরা যারা টাকা ঋণ নিবা তাদেরকে এক্সট্রা চার্জ দিতে হবে ওইটার মাধ্যমে। এরপর যদি যাই, অধিকাংশ ক্ষেত্রে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যে পদ্ধতি অনুসরণ করা হয় এটা হলো আর্থিক নীতি, মানে বাজারে পর্যাপ্ত পরিমাণ, বাজারে যতটুকু টাকা আছে ওগুলোই থাকবে, দরকার হলে মানুষ টাকা ব্যাক দিবে, মানুষ টাকা রাখবে, বা নতুন করে বাজারে টাকা ছাড়বো না আমরা। মুদ্রাস্ফীতিতে সীমিত আয়ের জনগণের উপর কী প্রভাব পড়ে? ক্ষতিগ্রস্ত হয়। এটা প্রথম MCQ ছিল।
ওকে, আমাদের সপ্তম চ্যাপ্টারটাও ডান। এবার আমরা অষ্টম চ্যাপ্টারে যাব, আন্তর্জাতিক বাণিজ্য। এই জায়গা থেকে জাস্ট কয়েকটা জিনিস পড়বা। আন্তর্জাতিক বাণিজ্যে পৃথিবীতে বর্তমান অবস্থা কি? বাংলাদেশ কাদের সাথে আন্তর্জাতিক বাণিজ্য করে, এটা বা আন্তর্জাতিক বাণিজ্যের সমস্যাগুলো কি কি, সম্ভাবনাগুলো কি কি। সমস্যা, সম্ভাবনা, দ্যাটস এনাফ। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কোনটি আবশ্যক? দুইটা দেশ দুইটা পৃথক মুদ্রা ব্যবস্থা থাকতেই হবে, নাহলে হবে না, হবেই না। আন্তর্জাতিক বাণিজ্যে বিধিনিষেধ থাকলে তাকে কি বলা হয়? তাকে আমরা বলবো সংরক্ষিত বাণিজ্য। মনে করো কোনো কান্ট্রি, সে অন্য কোনো কান্ট্রির সাথে লেনদেন করতে পারবে না, তার মানে তাদের বিজনেসটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। বি আর ইকুয়াল টু এক্স মাইনাস এম ইজ গ্রেটার দেন 0, এটা দ্বারা কি নির্দেশ করে? এটা দ্বারা নির্দেশ করে হলো অনুকূল বাণিজ্য ভারসাম্য। এক্স মাইনাস এম তার মানে কি? এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। আমদানি থেকে যদি রপ্তানি মাইনাস করে আমাদের শূন্যর থেকে এটা বড় হয়, তার মানে আমরা অনুকূল বাণিজ্যিক ভারসাম্যতে আসি। ইপিজেড এর পূর্ণরূপ কি? ইপিজেড এর পূর্ণরূপ হলো এক্সপোর্ট প্রসেসিং জোন। কোনটা? এক্সপোর্ট প্রসেসিং জোন। রপ্তানির চেয়ে আমদানি বৃদ্ধি হলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় তোমার প্রতিকূল। রপ্তানির থেকে আমদানি বৃদ্ধি হলে প্রতিকূল বাণিজ্য। তার মানে কি? আমার বিজনেস করার জন্য আমাদের দেশ সুইটেবল না, রপ্তানি থেকে আমদানি বেশি করছি, বেশি নিয়ে আসছি প্রোডাক্ট। অলওয়েজ মনে রাখবা, প্রোডাক্ট বেশি বাইরের কান্ট্রিতে পাঠাইতে হবে। নিচের কোনটি বাংলাদেশের প্রচলিত রপ্তানি পণ্য? মানে রেগুলার বেসিসে প্রতি ইয়ার আমরা কি পাঠাই? প্রতি ইয়ার আমরা চা পাঠাই, তৈরি পোশাকও পাঠাই, বাট তৈরি পোশাক অপ্রচলিত, রিসেন্ট টাইমস অনেক ফেমাস হয়েছে। নিচের কোন দেশটি বাংলাদেশের বড় রপ্তানির বাজার? যুক্তরাষ্ট্র। একটু আগে এক্সাম্পল দিছি। বাংলাদেশে কোন দেশ বেশি জনশক্তি রপ্তানি করে? সৌদি আরব। আমরা সবচেয়ে বেশি সৌদি আরবে মানুষ পাঠাই। কোনটি রপ্তানির মাধ্যমে রেমিটেন্স পাওয়া যায়? জনশক্তি। বাইরের কান্ট্রিতে যারা যারা গেছে সবাই রেমিটেন্স পাঠায়। বাংলাদেশের প্রধান রপ্তানি দ্রব্য কোনটা? তৈরি পোশাক। এটা হলো প্রধান রপ্তানি দ্রব্য। আর একটা হলো প্রচলিত। ট্রেড হলিডে সুবিধা পান কারা? যারা রপ্তানিকারক থাকে, যারা যেসব কান্ট্রি তোমার বাইরের কান্ট্রিতে প্রোডাক্ট পাঠায় তারা ট্রেড হলিডে পায়। যার মানে ওই দিন কি নাই, ওই দিন তোমার কোনো মানে যে ট্যাক্স অ্যান্ড অল দ্যাট এগুলার কোনো হিসাব কিতাব নেই। বাংলাদেশের রপ্তানি আয়ে কোন পণ্যের অবদান সবচেয়ে বেশি? রপ্তানি আয়ে ডেফিনেটলি তৈরি পোশাকের অবদান সবচেয়ে বেশি, আমরা সবচেয়ে বেশি তৈরি পোশাক পাঠাই। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের উন্নয়নের জন্য কোন সংস্থা কাজ করতেছে? এটা হলো রপ্তানি উন্নয়ন ব্যুরো। বাই দ্য ওয়ে, তোমরা ব্যুরো এটার ইংরেজি যে বানানটা আছে না, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকবার আসছে ইংরেজিতে। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং? বানানটা ব্যুরো বানানটা একটু মাথায় রেখো। কোনটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য নির্ধারণ করে? অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য নির্ধারণ করে কে? মুদ্রা কি করে? আন্তর্জাতিক বাণিজ্য আর আভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পার্থক্য নির্ধারণ করে। আমদানি ব্যয় অপেক্ষা রপ্তানি ব্যয় বেশি হলে সেটাকে আমরা কি বলবো? দেখো, আমদানি থেকে রপ্তানি বেশি হয়েছে, ডেফিনেটলি এটা আমাদের অনুকূল পরিবেশ, ভালো আছি আমরা। বিশ্বায়ন বলতে কি বোঝায়? বিশ্বায়ন বলতে তোমার বিশ্বগ্রামকে বোঝায়। তারপরে হলো বিশ্বায়ন বলতে মূলত কি বোঝায়? একই কোশ্চেন। বিশ্বায়ন বলতে মূলত কি বোঝায়? অর্থনৈতিক বিশ্বায়ন, মানে ইকোনমিক্যালি আমরা সবাই সবার সাথে কানেক্টেড। আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন হওয়ার জন্য আবশ্যক কি? দুইটা দেশ একটি পণ্য, দুটি দেশ দুটি পণ্য, দুটি দেশ একই মুদ্রা ব্যবস্থা। 3 নাম্বারটা হবেই না। 3 যখন হবে না তার মানে 1-2 হবে। দুইটা দেশ দুইটা মুদ্রা ব্যবস্থা হবে। রপ্তানি বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে কে? রপ্তানি বৃদ্ধিতে শুল্ক হ্রাস, শুল্ক বৃদ্ধি, ভর্তুকি বৃদ্ধি। 1-3। শুল্ক বৃদ্ধি করলে মানুষ তো লেনদেন করবেই না। সিমিলারলি রপ্তানি বাণিজ্যে পরিবর্তনের ধারা হলো অপ্রচলিত পণ্যের রপ্তানি বৃদ্ধি। ইয়াস, অপ্রচলিত পণ্যের রপ্তানি বৃদ্ধি করতে হবে। বাণিজ্য কেন্দ্রমুখীকরণ করতে হবে। না, বাণিজ্য কেন্দ্রমুখীকরণ করা যাবেই না। বাণিজ্য কেন্দ্রীভূত করলে কি হবে? বাণিজ্য কেন্দ্রীভূত করলে একটা নির্দিষ্ট কিছু মানুষ বড়লোক হবে। তো 1-3 হবে এটা। ওকে, সেকেন্ড লাস্ট চ্যাপ্টার আমাদের সরকারি অর্থ ব্যবস্থা। এটা অনেক মানে বাংলাদেশের সরকার কিভাবে টাকা আয় করে, কিভাবে টাকা ব্যয় করে, এতটুকুই। বাংলাদেশের সরকার আয়ের উৎস, ব্যয়ের উৎস, এতটুকুই। এটা বললেই হয়ে গেছে। সরকারের ব্যয়ের মূল উদ্দেশ্য কি? আমাদের দেশের সরকারের ব্যয়ের মূল উদ্দেশ্য হলো দেশ রক্ষা করা বা জনকল্যাণ করা। 1991 সালে
ছাল থেকে পণ্য এবং সেবার মূল্য উপর আরোপিত করকে কি বলা হয়? এটাকে বলা হয় মূল্য সংযোজন কর, ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। বর্তমানে দেশে বাৎসরিক 3 লক্ষ এবং আয়ের উপর জনগণকে কত টাকা দিতে হয় এটাকে বলবো আমরা আয়কর। এটা একটু চেঞ্জ হয়েছে মেবি, তোমার ইনকাম ট্যাক্সের যে স্ল্যাবটা ওটা চেঞ্জ হয়েছে। কোনো সুযোগের প্রত্যাশা করে সরকারকে যা প্রদান করা হয় তাকে কি বলা হয়? কোনো সুযোগের প্রত্যাশা করে সরকারকে প্রদান করলে এটাকে আমরা ফি বলি। এটাকে আমরা বলি ফি, মানে আমরা এক্সপেক্ট করছি সরকার আমাদেরকে কোনো বেনিফিট দিবে। সরকারি আয়ের সবচেয়ে বড় উৎস কি? সরকারি আয়ের সবচেয়ে বড় উৎস হলো ভ্যাট। আয়কর কিন্তু আলাদা, ভ্যাট, প্রতিটা প্রোডাক্টের উপর সরকার আমাদের থেকে ভ্যাটের পূর্ণ কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স, 3 নম্বরটা। সরকারের আয়ের প্রধান খাত কি? সরকারের আয়ের প্রধান খাত হইল কর রাজস্ব। কর রাজস্ব। করের আপাত ভার ও চূড়ান্ত ভার ভিন্ন ভিন্ন ব্যক্তি বহন করলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় পরোক্ষ কর। মানে কে টাকা দিতেছে এটা বুঝবা না, মানে টাকা আসতেছে ইনডাইরেক্ট ওয়েতে। দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য সামগ্রীর ওপর কোন ধরনের শুল্ক আরোপ করা হয়? আবগারি শুল্ক। আমার দেশের ভেতরে আমি কোনো সেন্সিটিভ বা একটু তোমার হার্মফুল প্রোডাক্ট যদি আমি বানাই সেটাকে আমাকে আবগারি শুল্ক দিতে হবে। নিচের কোনটি প্রদানের মাধ্যমে সরকারের কাছ থেকে প্রত্যক্ষ কোনো সুবিধা আশা করা যায় না? কর দিলে তুমি কর সবাইকে দিতেই হবে, এর থেকে তুমি যদি সরকারকে এক্সট্রা কোনো ফি দাও যে তুমি বেনিফিট চাও তাহলে তুমি পাবা। প্রত্যক্ষ করের উত্তম উদাহরণ কি? প্রত্যক্ষ করের উত্তম উদাহরণ হলো আয়কর। তোমার নিজে আয়কর প্রতিষ্ঠানে গিয়ে যেখানে গিয়ে তোমাকে টাকা দিতে হবে। কোনটি পরোক্ষ কর? পরোক্ষ কর বলতে আমরা বুঝি মূল্য সংযোজন কর, ভ্যাট যেটাকে আমরা বলি। কোনটি সরকারের রাজস্ব ব্যয়? সরকারের রাজস্ব ব্যয় হয়েছে কোথায়? সরকারি কর্মচারীর বেতন দিতে, এই যে আমাদের টাকা থেকে বেতনগুলো দেওয়া হয়। কোনটি রাজস্ব বহির্ভূত আয়? রাজস্ব বহির্ভূত আয় হলো আমাদের জরিমানা। তুমি মনে করো ট্রাফিক আইন অমান্য করে একদম মনে করো 300 স্পিডে কোনো গাড়ি আছে নাকি আমি জানি না, একদম যা মনে করো তোমার গাড়িকে আরেকটা দোকানের ভিতরে মাইরা দিলা, জরিমানা দিতে হবে না? প্রত্যক্ষ কোনো সুবিধার বিনিময়ে সরকার প্রদত্ত অর্থকে কি বলা হয়? আমরা ফি বলি। তারপর হলো করঘাত ও করপাত একই ব্যক্তির ওপর পড়ে এমন করকে কি বলা হয়? আয়কর বলা হয়। নিচের কোনটি সরকারি ঋণের অভ্যন্তরীণ উৎস? সরকারি ঋণের অভ্যন্তরীণ উৎস হলো ট্রেজারি বন্ড, সরকারকে তুমি ঋণ দিতেছো। সরকারের অনুৎপাদনশীল ব্যয় কোনটি? অনুৎপাদনশীল ব্যয় হলো আমাদের যুদ্ধ খাতে ব্যয়। অনুৎপাদনশীল মানে এখান থেকে সরকার কিছু উৎপাদন করবে না, দেশের ডেভেলপমেন্টে ব্যয় করবে খালি। নিচে কোনটি সরকারি ঋণের অভ্যন্তরীণ উৎস? সরকারি ঋণের অভ্যন্তরীণ উৎস হলো বাণিজ্যিক ব্যাংক। ঠিক আছে, সরকারি ঋণের অভ্যন্তরীণ উৎস হলো বাণিজ্যিক ব্যাংক। মনে করো তোমার কেন্দ্রীয় ব্যাংকের টাকা প্রয়োজন, কেন্দ্রীয় ব্যাংক অন্য কারো কাছে যাওয়ার আগে বাংলাদেশের সকল কেন্দ্রীয় ব্যাংকের বাণিজ্যিক ব্যাংকের কাছে যাবে। যে ঋণ জাতীয় উৎপাদন বা সম্পদ বৃদ্ধিতে সহায়তা করে তাকে আমরা কি বলি? তাকে বলা হয় আমরা মৃতভার ঋণ। তাকে আমরা করেন না, দেখো করেন না, আর করলে সেটাকে সক্রিয়, আর করে না বললে মৃতভার, লাভ নাই কোনো। লাস্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা থেকে জাস্ট আমাদের দেশে কয়েক বছরে কি কি উন্নয়ন পরিকল্পনা করা হয়েছে, দ্যাটস ইট। একটা সিকিউ আসতে পারে। স্বাধীনতার পরবর্তী কয়টি দ্বিবার্ষিকীয়, দেখো কয়টি দ্বিবার্ষিকীয় পরিকল্পনা করা হয়েছে? একটা দ্বিবার্ষিকীয় পরিকল্পনা করেছে স্বাধীনতার পরে। পরিকল্পনা প্রণয়নের প্রথম কোনটি নির্ণয় করা হয়? আমার লক্ষ্যমাত্রা কি, আমার টার্গেট কি অ্যাচিভ করতে চাই আমি। কোন অর্থব্যবস্থা কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে? এটা ডেফিনেটলি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, একটা নির্দিষ্ট তোমার জায়গা থেকে আসে, সরকার থেকে আসে। কোনটি স্থানীয় ব্যয়? স্থানীয় ব্যয় হলো কালভার্ট তৈরি, ওই যে গ্রামের দিকে তোমার করা হয় কালভার্ট বা সেতু নির্মাণ করা হয়। তারপর হলো প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদকাল কত? তোমাদের এই চ্যাপ্টারটা যখন পড়াইছিলাম পেইড ব্যাচে তখন বলছিলাম প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ হলো 10 থেকে 25 বছর। এডিপি এর প্রকল্প বাস্তবায়নে কার অনুমোদন প্রয়োজন হয়? ইসিএনইসি, এটার পুনরূপ যারা জানো কমেন্টে আমাকে জানাই দিও। বাংলাদেশের দারিদ্র বিমোচন এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার জন্য 2006 থেকে 2018 পর্যন্ত গৃহীত পরিকল্পনা কি পরিকল্পনা? এটা আমাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কারণ 10 বছরের অধিক হয়ে গেছে। বাংলাদেশে এখন কততম পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা চলতেছে? এখন আমাদের 8ম পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা চলতেছে এই মুহূর্তে। তারপর হলো 6ষ্ঠ পঞ্চবার্ষিকীয় পরিকল্পনার মেয়াদকাল কত থেকে কত ছিল? এগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে 2011 থেকে 2015। দীর্ঘমেয়াদী পরিকল্পনার উদ্দেশ্য কি? সুশাসন বৃদ্ধি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, খাদ্য নিরাপত্তা, 1 2 3 তিনটাই
দীর্ঘমেয়াদী লক্ষ্যর উদ্দেশ্য 3টে। এডিপি এর পুনরূপ কি? এশিয়ান ডেভেলপমেন্ট অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান। এডিপি এশিয়ান ডেভেলপমেন্ট প্ল্যান না, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান, একটা বার্ষিক পরিকল্পনা। কোন দেশ সর্বপ্রথম অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করে? অর্থনৈতিক পরিকল্পনা সর্বপ্রথম গ্রহণ করা হলো রাশিয়া। বাংলাদেশে 2010-2021 সালে মেয়াদি পরিকল্পনাকে কি বলা হয়? প্রেক্ষিত পরিকল্পনা বলা হয়। তারপর হলো প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদকাল কত? 10 থেকে 25 বছর, মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেটা। তারপরে হলো উন্নয়নশীল দেশে উন্নয়ন পরিকল্পনার মূল লক্ষ্য কি? উন্নয়নশীল দেশে উন্নয়ন পরিকল্পনার মূল লক্ষ্য হলো অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করা। নির্দিষ্ট সময়ে বৈদেশিক সাহায্য ব্যবহার নিশ্চিত করা হয় কোনটার মাধ্যমে? ডেফিনেটলি মধ্যমেয়াদী পরিকল্পনার মাধ্যমে, কারণ এক এক টাইমে একটু সার্টেন টাইম পর চেঞ্জ হয়ে যেতে পারে। কোন পরিকল্পনায় সম্মিলিত সিদ্ধান্ত প্রাধান্য পায়? ডেফিনেটলি কেন্দ্রীয় পরিকল্পনার সম্মিলিত সিদ্ধান্ত প্রাধান্য পায়। কোন দেশে সর্বপ্রথম পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা নেওয়া হয়? রাশিয়াতে। 200টা বলছিলাম, এক্সট্রা আর 1-2টা বলাই দিচ্ছি। প্রাচীন প্রথম পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা কোন সালে গৃহীত হয়? 1973 সালে। একটা এক্সট্রা পড়াইছি। সো এরই মাধ্যমে আমি তোমাদেরকে ইকোনমিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1 থেকে একদম 10 পর্যন্ত 201টা MCQ পড়াইছি। অ্যান্ড তোমরা ট্রাই করবা সেকেন্ড পেপার যখন তোমরা লিখবা, সিকিউ এর জন্য লিখবা, তখন ট্রাই করবা গতে চিত্র দিতে অথবা পয়েন্ট দিতে। অ্যান্ড পয়েন্টগুলো যখন 1, 2, 3, 4 দিতেছো, এগুলোকে নীল কলম দিয়ে দিও, তাহলে তোমরা ইনশাল্লাহ বেটার মার্ক পাবা। অলসো সেকেন্ড পেপারে ভালো করার জন্য তোমাদের কিন্তু ক খতেও ভালো করতে হবে। প্রতিটা সৃজনশীল ক খতে কিন্তু তোমার 2 আর 1 3 করে মার্ক আছে। 3 × 7, 3 7 যদি 21 মার্ক শুধু ক খতেই আছে। সো এই ক খগুলোতে ভালো করার জন্য তোমাদেরকে আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে গেলেই তোমরা একটা PDF এর লিঙ্ক পেয়ে যাবা, যেখানে লেখা আছে অর্থনীতির দ্বিতীয় পত্রের ক খ এর সাজেশন। ওইটা পেয়ে যাবা, পার চ্যাপ্টার বেসিসে 10টা-20টা করে দেওয়া আছে। এগুলো পড়ে ফেললে ইনশাল্লাহ তোমরা কমন পাবা। অলসো এই 200টা MCQ নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দাও। সো HSC 26, আই হোপ তোমাদের অর্থনীতির দ্বিতীয় পত্র পরীক্ষাটা অনেক ভালো যাবে। এক্সাম হলে গিয়ে মাথা ঠান্ডা রাখবা, কোশ্চেন ভালোভাবে পড়বা, ইনশাল্লাহ প্রশ্ন সহজ হবে অ্যান্ড তোমরা ভালোভাবে অ্যান্সার করতে পারবা। সো সবাইকে অর্থনীতির দ্বিতীয় পত্র পরীক্ষার জন্য অল দ্য ভেরি বেস্ট। আল্লাহ হাফেজ সবাইকে।